এখান থেকে তোমার মূলত এইচএস এর লেভেলে তো আসেই, 9-10 লেভেলেও প্রশ্ন আসে। যদিও এখনের সিলেবাস অনুযায়ী বা পূর্ববর্তী সিলেবাস অনুযায়ী ড্রেনেজ প্যাটার্নটা 11-12এই ছিল। কিন্তু 9-10-এ কিন্তু প্রশ্নটা আসার সম্ভাবনা আছে ড্রেনেজ প্যাটার্ন থেকে। এবার এখানে অনেকজনকে নতুন দেখছি, একদম পড়াশোনার সাথে সংযোগ নেই। কার এখানে এমন কেউ আছে তোমার? আর তোমাদের মোটামুটি সংযোগ আছে তো? তোমার আছে তো? হ্যাঁ, সয়েল তো নেটে ছিল না, এইটা তো অবশ্যই ছিল। কেমন তাহলে আছে নিশ্চয়ই। তো দেখো, আগে যখন রিভার চ্যানেল কম্পোনেন্ট পড়বো, এর মধ্যে আমি বদ্বীপের একটা জায়গাও রেখেছি, কারণ তখন পড়ানোর যেহেতু খুব কম টাইম, ওই অতগুলো ভূমিরূপ পড়াতে গিয়ে বদ্বীপের ওই এক্সট্রা জায়গাটা পড়ানো যাবে কি না, সুতরাং এই ক্লাসটাতে হয়তো যাবে, তাই জন্য আমি ওটা ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। কিন্তু কেমন আমাদের সিলেবাসটাকে তো ওই টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। খুব ভালো করে এই ছবিটা দেখতে পাচ্ছ, আমি রেফারেন্স বইও বলে দেবো কোন বই থেকে এইটা পড়বে বা কোনটা পড়বে। তাহলে ফার্স্ট দেখো, যখন আমরা নদী খাত জানছি, নদী খাত মানে কি? নদী খাতের কটা অংশ বলো তো? সাধারণ প্রশ্ন। একটা নদী খাত যদি বলি, তাহলে একটা রিভার চ্যানেল, রিভার চ্যানেল একটা ফ্লোর আছে, নদী বক্ষটা ধরো, যদি আমি ঘরটাকেই ধরে নিই, ছাদটা থাকবে না, আর দুদিকে দুটো দেওয়াল আছে, দুদিকে দুটো দেওয়াল আছে, তো এইটা হচ্ছে 3টে মেন উপাদান নদী খাতের। তাহলে এই নদী খাতের উপাদানগুলোর মধ্যে কতগুলো জিনিস আমাদের জানতে হবে। এক হচ্ছে নদী খাতের প্রস্থ বলতে কি বুঝি। কেমন প্রস্থ আর ক্ষেত্রফল দুটো আলাদা। কেমন প্রস্থ বলতে কি, ধরো ওই খাতটার মধ্যে দিয়ে টোটাল অংশ দিয়ে তো জল প্রবাহিত হচ্ছে না, অবশ্যই নয়। যেইটুকু অংশ দিয়ে জলটা প্রবাহিত হচ্ছে, সেই জলের প্রস্থটা যদি মাপি বা ব্রেথটা যদি মাপি, দ্যাট ইজ কল্ড রিভার উইডথ। দেখো ছবিটা দেখবে, এই জায়গাটা পার্টিকুলারলি প্রত্যেকের কাছে রামকৃষ্ণ মাইতি বই আছে, বসু মাইতির বই আছে না? কেমন এই বসু মাইতির বই থেকে এই জায়গাটা আমার পড়ানোর পরেও, মেটেরিয়াল পাওয়ার পরেও ওই জায়গাটা থেকেও একবার দেখে নেবে, তাহলে অসুবিধা হবে না। এবার এই যে এই জায়গাটুকুকে আমরা ডাব্লু বলে যেটা লেখা আছে, এই ডাব্লুটা কি? তোমার উইথ বা নদী খাতের প্রস্থ। কার প্রস্থ? নদী খাতের প্রস্থ। কেমন এবার আরেকটা জিনিস আছে, কেন এটা আমার জানার দরকার পড়ছে, এই দুটো না জানলেও চলতো। আরেকটা হচ্ছে ওয়েটেড পেরিমিটার, মানে নদী খাতের কতটুকু অংশ সিক্ত রয়েছে, অর্থাৎ সিম্পল জলের নিচে আছে। তার মানে ফ্লোরের যে অংশটুকু আর আমার নদীর যে পার্শ্বদেশ ঢালটা, সেই ঢালের যে অংশটুকু জলের তলায় আছে, সেই টোটালটাকে নিয়ে আমি বলছি ওয়েটেড পেরিমিটার বা সিক্ত পরিসীমা। এবার দেখো প্রশ্ন হচ্ছে, এই সিক্ত পরিসীমা কি কনস্ট্যান্ট না পরিবর্তনশীল? অবশ্যই পরিবর্তনশীল, কারণ যেরম ভাবে নদীর জলপ্রবাহ বাড়বে বা কমবে, সেই অনুযায়ী আমাদের সিক্ত পরিসীমা বাড়বে বা কমবে। কেমন এই গল্পটাই মুশকিল হয়ে গেছে না। নেক্সট হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল জুড়ে যতটা জলপ্রবাহ হচ্ছে, এতে কিছুই বোঝা গেল না। এই লাইনটার দ্বারা কি কিছু বোঝা গেল? ক্লিয়ার হলো কি? আমি একটা মুখস্থ করে চলে গেলাম। তাহলে দেখা যাক, নেক্সটটা আসি। খুব ভালো করে দেখো, এই যে A1 দেখতে পাচ্ছ, মানে টোটাল নদীর যে প্রস্থচ্ছেদটা, আমি বলিনি যতটার মধ্যে জল আছে, মানে খুব সিম্পল। আমরা জলের ওজন মাপবো কি করে? মাপতে পারি কি? একটা জলপূর্ণ বাকেট নেবো বা বালতি নেবো, আর সেই বালতিটার এবার জলটা ঢেলে দিয়ে খালি বালতিটার ওজন করব, দেন আমি জলের ওজনটা বের করতে পারবো, তাই তো? নদীর ক্ষেত্রে ওজন বের করছি না, প্রস্থ বের করছি। তাহলে প্রস্থ, নদী খাতের প্রস্থটা আমরা কিন্তু বের করতে পারি, তাই না? আর কি বের করতে পারি? এই যে নদীর জলের যে এই গভীরতাটা, কেমন এই হাইটটা, তাহলে এইটা দিয়ে আমরা বের করতে পারি যে টোটাল ক্ষেত্রফলটা কত। আমার তো লেন্থ ইনটু ব্রেথ করতে হবে ক্ষেত্রফল বের করতে গেলে। ম্যাডাম আপনি তো বলে দিয়েছেন এইটুকু প্রস্থ, তাহলে এটা কি করে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়? তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এই যে প্রস্থচ্ছেদ বরাবর যতখানি এলাকা জল দ্বারা পরিপূর্ণ আছে, তাহলে সেটা আমি কি করতে পারি, যেটা পুরো প্রস্থচ্ছেদ A1 আর যতটুকু জল দ্বারা পরিপূর্ণ আছে সেইটুকু A1 - A2 করলে তখন আমরা গিয়ে পাবো এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল।
কেন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা এটা বলছি, এগুলো তো আমাদের পরীক্ষা খুব একটা আসতে দেখিনি এবং সত্যি খুব একটা আসে না। তার কারণ এর পরের যে জায়গাটা আছে সেইটা জানার জন্যে আমার এটা জানতে হবে। তাহলে সেই জায়গাটা যেটা হাইড্রোলিক ব্যাসার্ধ এইটা আসে, হাইড্রোলিক ব্যাসার্ধ রেনল্ড নাম্বার। দেখো রেনল্ড নাম্বারটা আমি বলে দেবো, লিখে নেবে কেমন। এই যে জলের গড় গভীরতা বা হাইড্রোলিক ব্যাসার্ধ। এবার আমি কি বলে দিলাম, আমি এ কাকে বলে বুঝে গেছি, এরিয়া, আর পি কাকে ওয়েটেড পেরিমিটার, এইটা জেনে গেছি। তাহলে আমি হাইড্রোলিক ব্যাসার্ধ বা নদীর জলের গড় গভীরতা, নট এক্সাক্ট গভীরতা, গড় গভীরতা আমি কিভাবে বের করব। ওই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর কতখানি এলাকাটা রয়েছে আমার সিক্ত পরিসীমার মধ্যে, তাদের যে দুজনের অনুপাত, তাকে আমি কি বলছি না হাইড্রোলিক ব্যাসার্ধ। কেমন, বা নদীর জলের গড় গভীরতা। কেন হাইড্রোলিক ব্যাসার্ধ জানা দরকার, কেন জানা দরকার? কারণ হাইড্রোলিক ব্যাসার্ধ বলে দেবে যে আমার নদীর চ্যানেলের মরফোলজি কেমন হবে, নদীর গতিবেগ কেমন হবে, নদীর শক্তি কতটা হবে। এই সবটাই কিন্তু নির্ভর করছে কিসের ওপর, না এই হাইড্রোলিক ব্যাসার্ধের উপর। কেমন, এইবার হাইড্রোলিক ব্যাসার্ধর পর যেটা দেখো, এই দুটো খুব ইন্টার রিলেটেড। কারণ তোমাদের যদি আমি নদী পড়াই এর পরের অংশটা, তাহলে অবশ্যই নদীর শক্তি, সক্ষমতা, নদীর স্থৈতিক শক্তি, গতি শক্তি, এগুলো পড়েছো কি আগে? কেমন, পোটেনশিয়াল এনার্জি, ডাইনামিক এনার্জি, এগুলো পড়া হয়নি। কেমন, তাহলে এই জায়গাগুলো একটু না জানলে, যদি মনে করি যে একটু ঘুরিয়ে প্রশ্ন করবো বিশেষত এইচএস লেভেলে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। বা এমন একটা খুব সাধারণ প্রশ্নই দিয়েছে, তুমি সেটাকে ব্যাখ্যা করতে পারছো না, সেগুলো এর উপর নির্ভর করে। আমি কঠিন জায়গাটা দিয়েই শুরু করেছি আজকে, কারণ অনলাইনে এত কঠিন জায়গাগুলো বলবার মতো সময় থাকে না, পাওয়া যায় না। এবার দেখো, তাহলে নদীর দৈর্ঘ্য বরাবর ঢাল, আমরা নদীর ঢাল পড়ে থাকি। নদীর দৈর্ঘ্য বরাবর ঢাল বলতে জিনিসটা কোথায়, কোন ঢালটা? যদি আমি এই রিভার চ্যানেলটাকে আঁকি না, সাপোজ এটা চ্যানেল, এটা ফ্লোর, তাই তো? আচ্ছা বলো তো, ফ্লোরটা কি আমার ইউনিফর্ম, না ফ্লোরটা তো এরকম, তাই না? কারণ নদী কোথাও বেশি ক্ষয় করতে পেরেছে, কোথাও কম নিম্ন ক্ষয় করতে পেরেছে, সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যে শিলার গঠন, তার কাঠিন্য কেমন, হ্যাঁ অবশ্যই স্লোপিং, তার প্রবেশতা, সচ্ছিদ্রতা, বিভিন্ন লিথোলজির যতগুলো পার্ট আছে সব কিছুর উপর ডিপেন্ড করে। তাহলে আমি নদীর দৈর্ঘ্য বরাবর ঢাল বলতে কি বুঝি, ধরো নির্দিষ্ট অঞ্চে উচ্চতার পার্থক্য, এই দুটোতে আমি উচ্চতার পার্থক্য দেখতে পাচ্ছি, ডিভাইডেড বাই ওই দূরত্ব, যেরকম ভাবে আমরা ঢাল মেজার করি, তেমন ডিগ্রি অফ স্লোপ, কেমন, বা হাইট ডিভাইডেড বাই ডিস্টেন্স, মনে আছে টোপোসিটা করতে, স্লোপ বের করতে, কেমন এই একই ফর্মুলায় করতে। তো তাহলে এই স্ট্রিম গ্রেডিয়েন্টের ওপরও কিন্তু নির্ভর করবে কে, হাইড্রোলিক ব্যাসার্ধ, তাই না? এবার বলো হাইড্রোলিক ব্যাসার্ধ, ধরো একটা আমি কালারটা এখান থেকে চেঞ্জ করি, কোথায়, ঠিক আছে, ধরো রিভারটা যদি এইভাবে ফ্লো হচ্ছে সাপোজ, কেমন, তাহলে আমি কোন জায়গায় হাইড্রোলিক ব্যাসার্ধটা বেশি দেখতে পাবো বলে মনে হয়? তিনটে পয়েন্ট দিয়েছি, হ্যাঁ, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। দেখে বলো তো হাইড্রোলিক ব্যাসার্ধ কোথায় বেশি হওয়ার কথা, গড় গভীরতা এ পয়েন্টে। কেমন, এটা যখনই মেজার করবো আমরা রিভার ওই ফ্লোর থেকে মেজার করা হয়, রিভার বেড থেকে মেজার করা। তোমাদের কারোর নদীর পাড়ে বা গ্রামের দিকে বাড়ি আছে, দেখেছো নদীর মধ্যে সেই রেঞ্জিং রডের মতো বা আমাদের স্টাফ, রিডিং স্টাফের মতো বসানো থাকে, লাল সাদা যেটা ডাম্পি লেভেল আমরা করতাম, তো সেইটা এ হবে। এটা কি এলো রে? ঠিক আছে, তাহলে এই জিনিসটা বেসিক কনসেপ্ট এটার বোঝা গেছে তো, এখানে নিশ্চয়ই কোনো আর অসুবিধা নেই। দেখো এইবার এইখানে আমি সোজা চলে গেছি কিসের ওপর, না তোমার রিভার চ্যানেল মরফোলজি, ড্রেনেজ প্যাটার্ন আর চ্যানেল মরফোলজি দুটো এক জিনিস? কি কি আলাদা আছে বলো তো?
ড্রেনেজ প্যাটার্ন মানে ধরো একটা নদীর সাথে তার উপনদীগুলো যে নকশা গঠন করছে, দ্যাট ইজ ড্রেনেজ প্যাটার্ন বা জল নিগম প্রণালী বা নদী নকশা। চ্যানেল মরফোলজি কি? নদী খাতের রূপ। সেই নদী খাতটা এরম এঁকে বেঁকে গেছে, না সে সোজা গেছে, না তার মাঝখান দিয়ে এরম ব্রাঞ্চিং হয়ে গেছে, তাহলে এটাকে আমরা কি বলছি না চ্যানেল মরফোলজি। এবার এই চ্যানেল প্যাটার্ন দেখার আগে আমরা তিনটে জিনিস দেখি। সাধারণত দেখবে ছোটবেলা আমরা করেছিলাম সাইনোসিটি ইন্ডেক্স, টোপোশিটে করেছিলাম। তাহলে এই সাইনোসিটি ইন্ডেক্সটা প্রথম কে দিচ্ছেন? নিশ্চয়ই জানা নেই, ভুলে গেছো। জানা আছে, ভুলে গেছো। এই প্রথম যিনি দিয়েছেন তার নাম হচ্ছে স্কুম। স্কুম মোস্ট প্রবাবলি 1963-তে স্কুম দিচ্ছেন। তাহলে অ্যাকর্ডিং টু স্কুম সাইনোসিটি ইন্ডেক্সের ফর্মুলাটা কি? এটা লিখে রাখবে, কেমন? স্কুমের সাইনোসিটি ইন্ডেক্সের ফর্মুলা হচ্ছে নদীর প্রকৃত দৈর্ঘ্য মানে বক্র দৈর্ঘ্যটা, বা নদী বাঁকের প্রকৃত দৈর্ঘ্য লিখতে পারো, ডিভাইডেড বাই তার সরল রৈখিক দৈর্ঘ্য। এটা আবার প্র্যাকটিক্যালের সময় কাজে লাগবে। বা সরল রৈখিক দৈর্ঘ্য, এটা হচ্ছে সাইনোসিটি ইন্ডেক্স, এসআই। কেমন? নদীর প্রকৃত দৈর্ঘ্য বলতে ধরো আমি একটা অবজার্ভড ফিচার এরকম আছে, তাই তো? আমি ধর নদীর এই পাশ থেকে এই পাশ পর্যন্ত মাপবো, কেমন? তাহলে আমি কি করব? তো পুরো কার্ভ ডিস্টেন্সটা নেব, তার মানে অবজার্ভড কার্ভ ডিস্টেন্স হলো। আর এক্সপেক্টেড সরল রৈখিক দৈর্ঘ্য কি হবে? এখান থেকে লাইনটাই পর্যন্ত হবে, তাই না? তাহলে এই দুইয়ের যদি আমি রেশিও করি বা অনুপাত করি, তাহলে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে কি না সাইনোসিটি ইন্ডেক্স। এটা হচ্ছে স্কুম বলেছেন। এরপরে আমরা আরো কাউকে কাউকে পাবো, যেটা হচ্ছে চোরলে। কেমন? চোরলে কি বলছেন না, চোরলে বলছেন এখানে চোরলের সূত্রটা আলাদা, চ্যানেল লেন্থ ডিভাইডেড বাই ভ্যালি লেন্থ। চোরলে 1985 লিখে ফেলো, চ্যানেল লেন্থ ডিভাইডেড বাই ভ্যালি লেন্থ। এটা কিন্তু আমার এই নদীর সংক্রান্ত প্রশ্ন না আসলেও টোপোশিট এইচএস আসতে পারে, চ্যানেল লেন্থ ডিভাইডেড বাই ভ্যালি লেন্থ। এটা কে বলছেন? চোরলে। ওকে, 1985, চোরলে 1985। নেক্সট আবার এরপরে আরেকটু ইমপ্রুভ করা হলো। ইমপ্রুভ করে কি বলা হলো যে না, ইট ইজ নট ভ্যালি লেন্থ, এটা হচ্ছে লেন্থ অফ মিয়েন্ডার বেল্ট। মিয়েন্ডার বেল্টের লেন্থ, সেইটা কে বলছেন? সেলয়। এখন আমি এখানে আসিনি, ঢুকিনি, এর মধ্যে অনেক গল্প আছে, দুজনকে মিলিয়ে এটা করা। নর্মালি কি হয় সেটাও বলবো, কারণ সেখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনাটা বেশি। রিভার পার্টে বা জিওমরফোলজির পার্টে না হলেও প্র্যাকটিক্যাল পার্টে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, কেমন? তাহলে এখানটাই আমি আবার এই ভ্যালি লেন্থটাকে উড়িয়ে দেবো, একই রেখেছে, চ্যানেল লেন্থটাকে একই রেখেছে, রেখে এখানে কি করেছে না লেংথ অফ মিয়েন্ডার বেল্ট, এটা কে বলছেন? সেলয়। এছাড়াও আরো অনেকে বলেছেন, সেই সবগুলো আমাদের দরকার নেই। এটা 1985 আফটার চোরলে। তবে আমরা মূলত কাকে নিয়ে কাজ করি? কার সাইনোসিটি ইন্ডেক্স নিয়ে কাজ করি? স্কুম। মেনলি আমরা স্কুমের সাইনোসিটি ইন্ডেক্স নিয়ে কাজ করি। সুতরাং আমি এগুলো বলে রাখলাম, কিন্তু যখন আমাদের যে লেভেলের কোয়েশ্চেন আসে বা পড়াশোনা হয়, তাতে স্কুমের যে ইন্ডেক্সটা দিলাম সেটাই কিন্তু মাথায় রাখবে, সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, স্কুমের ইন্ডেক্সটা। তাহলে স্কুমের ইন্ডেক্স অনুযায়ী স্কুম কি বলছেন না, তাহলে আমার এরকম যদি হয় অবজার্ভড লেন্থ ডিভাইডেড বাই স্ট্রেট লেন্থ, তাহলে সেটা কত আসতে পারে? কাকে আমরা সরল রৈখিক বলবো? এই বারবার এটাই হাত পড়ে যাচ্ছে। কাকে আমরা সরল রৈখিক বলবো, আর কাকে আমরা বক্র বলবো, আর কাকে আমরা মিয়েন্ডার বলবো? সাইনাসকে কি বলবো? সর্পিলাকার। কেমন? সাইনাসের ইংলিশটা কিন্তু সর্পিলাকার হবে। তাহলে বক্র যখন সরল রৈখিক মানে হচ্ছে 1, সরল রৈখিক হচ্ছে কি
না 1, এটা অ্যাকর্ডিং টু স্কুম, তাহলে এটা হচ্ছে স্ট্রেট। বাবা কেমন, এটা হচ্ছে স্ট্রেট। এবার 1 থেকে 1.5 হচ্ছে সাইনাস, আর গ্রেটার দেন 1.5 হচ্ছে মিয়েন্ডার। এটা হচ্ছে বেসিক একটা স্ট্যান্ডার্ড ইন্ডেক্স। 1 হচ্ছে স্ট্রেট, 1 থেকে 1.5 হচ্ছে সাইনাস, অ্যান্ড 1.5 গ্রেটার দেন 1.5 হচ্ছে মিয়েন্ডার। কেমন, এর বাইরে সাধারণত আসে না। এবার তোমাদের মধ্যে ম্যাডাম এখানে তো আপনি আবার অন্যরকম লিখে রেখেছেন 1.05, এটা কেন লিখেছি, কি কারণে লিখলাম? এই যে এই ভদ্রলোকের নাম যোগ হয়েছে, দেখো লিওপল্ড অ্যান্ড উলম্যান। এই লিওপল্ড অ্যান্ড উলম্যান যখন কাজ করছেন, উনি এই সাইনোসিটি ইন্ডেক্সটাকেই আবার একটুখানি রিভাইজড ফর্মে করে দিলেন। রিভাইজড ফর্মে করে কি বললেন, যে না এটা 1.05 অবধিও যেতে পারে, তার থেকে কম হলে আমরা তাকে সরল রৈখিক বলবো। বাট দিস ইজ, এটা লিখে রাখবে কেমন, এটা দুটো মিলিয়ে দেওয়া আছে তো, আর দিস ইজ অ্যাকর্ডিং টু স্কুম। এই যে আমি ইন্ডেক্সটা দিলাম, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্কুম, এটা স্কুমের ইন্ডেক্স। হ্যাঁ সরি চড়লে লিওপল্ড উলম্যানও এদের সাথে কাজ করেছেন, মানে এদেরটা হয়েছে 64 সাল, তো 64 সালের পর থেকে এদের থেকে কিছু নিয়ে চড়লে করেছেন, আর তার সাথে স্কুমেরটা দুটো মার্চ করেছেন। মানে লিওপল্ড উলম্যান চড়লে স্কুম সব মিলিয়ে একটা ইন্ডেক্স পরবর্তীকালে তৈরি করা হয়েছে, সেইটা হচ্ছে এইটা। কেমন, বাট স্ট্যান্ডার্ড যেটা আমরা ধরি, এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে এসটিডি মানে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডটা হচ্ছে তোমার এইটা। কেমন, কষ্ট হচ্ছে দেখতে? দেখো নেক্সট, তাহলে এই ইন্ডেক্সটাতে দেখো একটু তাহলে কেমন হচ্ছে, গড়বড় হয়ে যাচ্ছে, 1.05 মাপটা নিচ্ছে। তবে অলওয়েজ মনে রাখবে যে সরল রৈখিক ইজ মাস্ট বি লেস 1 অর লেস দেন 1। স্ট্রেট যখনই আমি বলছি তখন তার সাইনোসিটি ইন্ডেক্স ইট মাস্ট বি 1 অর লেস দেন 1। লেস দেন 1টা কিন্তু খুব একটা গাণিতিক্যালি ঠিকঠাক নয়। কেন গাণিতিক্যালি ঠিকঠাক নয়? তুমি ভাবো একটা অবজার্ভ লেন্থ আর একটা স্ট্রেট লেন্থ, হাউ ইট ক্যান বি পসিবল যে অবজার্ভ লেন্থটা, বক্র লাইনটা এই স্ট্রেট লাইনের থেকে কম হবে? যদি কম হয় তাহলে তো ইট শুড বি লেস দেন 1, তাই না? তাহলে কি করে হবে? সেটা তো সম্ভব নয়। কি হতে পারে, এক্সপেক্টেড স্ট্রেট লাইনের কাছাকাছি হতে পারে, এক্সপেক্টেড স্ট্রেট লাইনের এটা কাছাকাছি হতে পারে, সেই জন্য এটাকে আমরা কি বলবো 1। বাট লেস দেন 1 যদি কোনো জায়গায় দেওয়া থাকে সেটাকে অমিট করে যাওয়াই ভালো, কারণ গাণিতিক্যালি লেস দেন 1 হওয়া সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। আবার এইটা কেন রিভাইজড করা হলো? আচ্ছা বলো তো, কোনো নদী সে কি এরকম স্ট্রেট যেতে পারে? ইজ ইট পসিবল? ইজ ইট পসিবল না। যতই আমরা স্ট্রেট চ্যানেল দেখো আমরা পড়েছিলাম, এইটাকে আমরা স্ট্রেট চ্যানেল বলে দিলাম, তাই না? টোপোসিটা আমরা মার্ক করেছিলাম। তাহলে এই যখন স্ট্রেট চ্যানেলটা তুমি যদি রোটামিটার দিয়ে তাকে মাপ নাও, অবশ্যই এই ডিস্টেন্সের থেকে একটু হলেও বেশি হবে, তাহলে কি করে সেটা স্ট্রেট চ্যানেলের ইন্ডেক্স 1 হবে? তাহলে প্র্যাকটিক্যালি যখন আমরা কাজ করতে যাচ্ছি, স্কুমের এই ইন্ডেক্স 1 কিন্তু কি করছে, ডিফার করে যাচ্ছে, 1 কিন্তু মিলছে না। দুটো জায়গাকার ডিস্টেন্স নদীর মধ্যে কখনো দুটো সমান সমান হতে পারে? সরলরৈখিক ডিস্টেন্স, নদী কি কোথাও এরকম সরলরৈখিক ভাবে প্রবাহিত হয়? একটু হলেও তার মধ্যে কার্ভ আছে, যতই পাহাড়ি নদী হোক, যে ইচ্ছা সে হোক, একটু হলেও তার মধ্যে কার্ভ আছে। সেই জন্যে এই জায়গাটা করা হলো যে লেস দেন 1.05। 1 হলে, এটা আমি হয়তো গাণিতিক্যালি বলে দিলাম, একই হলে তো সরলরৈখিক হবে, কিন্তু একই প্র্যাকটিক্যালি হয়? সম্ভব নয়। বোঝাতে পারলাম? এবার বুঝতে পারলে কেন? তাহলে এবার আমাদের এইবার জায়গাটা হচ্ছে কি, এইবার গল্পটা মুখস্থ করতে হবে। কেমন, কার কোনটা ইন্ডেক্স, স্ট্যান্ডার্ডটা মনে রেখে দিয়ে এই ছকটা দিয়েছি, এই ছকটা অ্যাটলিস্ট মুখস্থ করে যাবে।
হ্যাঁ, ছকটাকে মুখস্থ করে যাবে। হ্যাঁ, সেগুলোও কিন্তু পুরো স্ট্রেট নয়, কাউকে ওয়ান বলতে পারবো না যদি প্র্যাকটিক্যালি যাও। তুমি যেই রিভারটার ওপর জিজ্ঞেস করলে সেই রিভারটার ওপরেই আমার নিজস্ব কাজ। আমি কিন্তু নর্মদা রিভারকে দেখেছি একদম ইয়ে থেকে, সে কোথাওই পুরো স্ট্রেট নয়। এবং তুমি যখন, আমার একটা ধারণা আছে যে পার্বত্য অঞ্চলে তো নদী স্ট্রেট হবে, এটা একটা ধারণা, একদম ভ্রান্ত ধারণা। তুমি যখন গিয়ে দেখবে, যেহেতু এই ইন্টারলকিং স্পার গুলো আসছে, নদী এইরকম বাঁক নিচ্ছে, এরকম বাঁক নিচ্ছে, এরকম কার্ভ নিচ্ছে, এবং সেই প্যারালালি কিন্তু তোমার রোড তৈরি হয় পাহাড়ে। পাহাড়ে যে তুমি হেয়ারপিন বা বেন্ড গুলো দেখছো, সেগুলো কিন্তু অ্যাকর্ডিং টু রিভার বেন্ড। হ্যাঁ, যে গেছে তার মাথায় এটা খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। হেয়ারপিন লুপ গুলো তৈরি হয় যেখানে ধরো রিভার বেন্ড হয়েছে বেশি। আর হ্যাঁ, এরমই হবে, তার কারণ হচ্ছে স্ট্রাকচারটাও। তুমি পাহাড়টা কোথায় কাটবে, হার্ড রক আছে, সেটার উপর ডিপেন্ড করে। কেমন? আচ্ছা দেখি অন্যদিকে চলে যাওয়ার পর এটা থাকে কিনা দেখি, থাকলে তখন মুছে দেবো। দেখো এটারই আমার অনেক পর অনেকগুলো দেওয়া রয়েছে যে এটা কি হতে পারে। এটা আবার শুধু লিওপল্ড, উলম্যান আর চোরলে মিশিয়ে করা হয়েছে যে বিনুনিরূপী হলে তার সাইনোসিটি ইন্ডেক্স কত হবে, কি কি ধরনের লোড থাকবে, বোঝার প্রকৃতি মানে হচ্ছে কি কি থাকবে, আর প্রস্থের গভীরতা বা অনুপাত। এবার আমি বলবো আমাদের এই এত শর্ট টাইমে পরীক্ষা, আমাদের ওই প্রস্থের গভীরতা বা অনুপাত দরকার নেই, শুধু সাইনোসিটি ইন্ডেক্সটা জানবে। আর কি না, ওই সঞ্চয়ের প্রকৃতি যেটা আছে, ওই যে পয়েন্টটা, এই দুটো পয়েন্ট খালি ভালো করে পড়বে। আর মাঝখান থেকে এই প্রস্থের অনুপাত, গভীরতা এখন এই মুহূর্তে এত দরকার নেই, সম্ভব না। এটা যদি আমি নেট দিতাম বা আরো বেশ অনেকদিন সময় পেতাম পড়াশোনার, তখন ঠিক ছিল। এখন এই একটা থেকে হয়তো একটাই প্রশ্ন আসবে, সেইটার জন্য আমার এত লেবার দিয়ে লাভ নেই। সুতরাং যেইটুকু থেকে আমার শিওর শর্ট প্রশ্ন আসতে পারে, ঠিক সেইটুকুই পড়বো। পড়বো না গুলোকে আলাদা করেছো? দাঁড়াও, বিনুনি খাত তো পড়াবো, এখন তো আসেইনি। যেখানে যা দরকার পড়বে সেটা অবশ্যই দেবো। পুল রিফেল এখন কেউ জিজ্ঞেস করো না, পুল রিফেল আমি এখনই পড়াবো। দেখো এই ছবিটা দেখলে বুঝতে পারবে। এই যে তুমি যেটা বলছো বিনুনি রূপী, সেটা এরকম। সেটা এরকম দেখে চিত্রতে কিচ্ছু বোঝা যাচ্ছে না, এটা কোথাকার বিনুনি হলো, কেমন? এটা কি করে বিনুনি হলো? তুমি নিজে তো নিজের বিনুনিটা করো, সেই বিনুনিটা করে কি করো মা, তিনটে ধারায় বিভক্ত করো, তাই না? তাই তো এগেন এই ধারাগুলো কোথাও না কোথাও গিয়ে মিলিত হয়, এইটাকে আমি বলছি ব্রেডেড, তাই তো? এটাকে বলছি ব্রেডেড। তিনটে ধারা করো, তারপরে তিনটে কেটে করে মেশাও কিন্তু প্রত্যেকটাকে। সো এখানেও সেম কেস, সেম থিং, যে নদীর গুলো ব্রাঞ্চিং হচ্ছে এবং ব্রাঞ্চিং গুলো কি হচ্ছে, মিলে যাচ্ছে। কখনো ঘরের মধ্যে এক বোতল জল ঢেলে দিয়ে দেখবে, আর ঘরটা যদি একটু নোংরা টোংরা থাকে তাহলে আরো ভালো দেখতে পাবে। কোথাও যেতে হবে না, ঘরের মধ্যেই বিনুনি নদী দেখতে পাবে। দেবে, যেতে পারলে না, তিন চারটে জায়গায় ভাগ হয়ে গেল, আর কোথাও গিয়ে দুটো জলের ধারা একসাথে মিশেও যাচ্ছে। হ্যাঁ, সেই জন্য কোনো বদ্বীপ পরিদর্শন করতে হবে না, নিজের ঘরটাই ফ্লোরটাই এক্সপেরিমেন্ট করতে হবে। তারপরে পরে আবার মুছে দিও, মায়ের জন্য ফেলে রেখো না। আমি পড়ছিলাম, এক্সপেরিমেন্ট করছিলাম, ওটা করে রেখো না, দাঁড়াও। দেখো এইখানে থলওয়েগ এই শব্দটা আমরা দেখতে পাচ্ছি, থলওয়েগ মানে কি? গভীরতম অংশ বলতে পারি বা সর্বোচ্চ বিন্দুও বলতে পারি। তাহলে একটু আগে তোমাদের ছবিটা দেখিয়েছিলাম, মনে আছে? হাইড্রোলিক ব্যাসার্ধ বললাম, কোথায় হাইড্রোলিক ব্যাসার্ধ বেশি বেশি বেশি, তাহলে সেইটাই যদি আঁকি আমি, আবার যদি একটা রিভার গ্রেডিয়েন্ট আঁকি এইভাবে, কেমন? ধরো এটা গ্রেডিয়েন্টটা, কেমন? আর এখান দিয়ে ধরো জল প্রবাহিত হচ্ছে, কেমন? তাহলে এই সর্বোচ্চ বিন্দুগুলোকে যোগ করলে আমি যে লাইন পাবো তাকে আমি বলছি রিভার থলওয়েগ।
নদী যখন প্রবাহিত হচ্ছে, সব জায়গায় তো নদীর ফ্লোয়ের বা নদীর জলতলের উচ্চতা সমান নেই বা গভীরতাও সমান নেই, ও যেটা বলেছে। কেমন? সব থেকে গভীর অংশটাই কিন্তু এরকম ভাবে থাকবে। কেমন? তাহলে এই সর্বোচ্চ বিন্দুগুলোকে আমি যখন যোগ করছি, তখন যে লাইন পাই তাকে আমি কি বলছি? রিভার থলোয়েগ। কেমন? এবার রিভার থলোয়েগ দিয়ে আমি কি বুঝবো? নদীটা সমান খাদ বিশিষ্ট না অসম খাদ বিশিষ্ট? সমান বলতে দুদিকেই কি সমান ঢাল, না একদিকে ভাঙা আর একদিকে এরকম ঢালু? মূলত নদী সমভূমি প্রবাহে কিরকম হয় বলো তো? দুদিকে সমান ঢাল, হ্যাঁ একদিকে খাড়া। দেখো সমখাত আর অসমখাত যদি দেখি, তাহলে এই চিত্র দেখলে এটা কিন্তু মোটেও তুমি এই ধরনের প্রবাহটা খুব একটা সমভূমিতে দেখতে পাবে না, রেয়ার, ভেরি রেয়ার। কোথায় পাবো? পার্বত্য অঞ্চলগুলোতে পাবো। দুদিকেই ধরো একই রকমের কঠিন শিলা এসে পড়েছে। কেমন? এবার একই ধরনের কঠিন শিলা আসাতে সে এদিকেও কাটতে পারছে না, এদিকেও কাটতে পারছে না, কি করছে? ডাউন কাটিং। তাহলে ডাউন কাটিং হলে তার দেখো সর্বাধিক গভীরতা কোথায় থাকবে? এখানে। এবং তার এই যে যেখান দিয়ে ডাউন কাটিং করছে, খাতের এই দুটো জায়গায় সব থেকে বেশি আন্দোলন হবে। আন্দোলন বলতে টার্বুলেন্ট ফ্লো, মানে নদীর জল কণা এরম এরম ভাবে ঘুরতে থাকবে। ঠিক এর উল্টো ঘটনাটা আমরা দেখবো যখনই নদীর সমভূমিতে এসে পৌঁছলো, তখন কি হচ্ছে? এরম বেঁকে যাচ্ছে। এবার বেঁকে গেলে সে বলতো মিয়েন্ডারের কোন জায়গাটায় ধাক্কা মারবে? হ্যাঁ এই যে এই সাইড বলতে হবে জায়গাটা অবতল অংশে, অবতল অংশে। কেমন? অবতল অংশে ধাক্কা মারবে। এবার খুব ভালো করে দেখো ছবিটা। তাহলে নদীটা যখন অবতল অংশে ধাক্কা মারছে, তাহলে যেইখানটা অবতল অংশ সেইখানটা গভীরতা বেশি হবে, 1 নম্বর। ঢালটা খাড়া হবে, আন্দোলন বেশি হবে। এইটা যখন যাচ্ছে এই ঢালে আবার, তখন এই জায়গাকার খাতের মধ্যখানে কিন্তু কি হবে বলতো? না, জল সঞ্চয় এখানে হবে, এখানে হবে বাবা, এইখানে বিন্দু চর হবে। এইখানে গিয়ে কিন্তু আবার সর্বাধিক আন্দোলন, কারণ ও গিয়ে এখানটায় ধাক্কা মারবে। তাহলে এই দুটো জায়গা মাথায় রাখতে হবে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এইটা দেখো মিয়েন্ডারের এইখানটায় ধাক্কা মেরেছে, আবার এখানে যখন ধাক্কা মারতে যাচ্ছে তাহলে এইখানটাও একটা সর্বাধিক আন্দোলন তৈরি হবে। তাহলে খাতের একদম অবতল অংশেও একবার হবে, আর একবার এই খাতের মাঝামাঝি অংশে হবে। আর ঠিক তার উল্টো দিকের উত্তল খাত যেটা, সেইখানে তুমি মানে বালু, সিল্ট, যাই হোক পলি কাদা ইত্যাদি ইত্যাদি এখানে জমাবে, যেটাকে আমরা বিন্দু চর বা বিন্দু বার বলি। কেমন? তাহলে এই জিনিসটা যেন মাথায় থাকে যে কোথায় সমপ্রবাহ হচ্ছে আর কোথায় অসম প্রবাহ হচ্ছে। তার মানে কি ম্যাডাম বলে দিয়েছেন পার্বত্য অঞ্চলে সমপ্রবাহ বলে সবসময় পার্বত্য অঞ্চলে সমপ্রবাহ হয়? তা কিন্তু নয়। ইট ডিপেন্ডস কিসের ওপর? লিথোলজির ওপর। কি ধরনের শিলা দিয়ে গঠিত, তার ক্ষয় প্রতিরোধকারী ক্ষমতাটা কত, সেটা কি সমসত্ব না বিষমসত্ব? যদি অল্টারনেটিভ রক লেয়ার থাকে তখন আবার গল্প অন্যরকম হয়ে যাবে। আবার এটাও ভেবো না যে এই বিন্দু চর তুমি শুধুমাত্র সমভূমি অংশেই দেখতে পাবে। আমার নিজের দেখা ভাগীরথী নদীতে, তাও অনেক উপরে। তখন আমি হয়তো তোমাদের থেকেও ছোট দেখছি আর ভাবছি যা বাবা, এই তো পড়ে আসলাম বিন্দুবার সমভূমিত তৈরি হয়, এখানে এত চর হলো কি করে? লাফিয়ে ঝাঁপিয়ে তখন ছবি তোলা হচ্ছে, কারণ রিভার এরম এরম ভাবে বেঁকে গেছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে একদিকের ঢাল এরকম স্ল্যান্ডিং, একদিকের ঢাল খাড়া। কারণ খুব খুব মানে ক্লিয়ার যেটা অসমখাত। অসমখাত হলেই কিন্তু এই বিন্দু চর বা চড়াগুলো তৈরি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হবে। বোঝাতে পারলাম? নাও এই জায়গাটা পুল আর রিফিল। কেমন? এই যে এই দুটো দেখলে সমখাত অসমখাত, এগুলো কিন্তু নদীর কি প্রস্থ বরাবর, তাই না? এবার আসবো দৈর্ঘ্য বরাবর। কেমন? দৈর্ঘ্য বরাবর কোথায়? এতক্ষণ আমি দৈর্ঘ্য বরাবর চিত্রই একে বুঝিয়েছি, কিন্তু সমখাত অসমখাত যখন তুমি দেখছো, এটা কি নদীর প্রস্থ বরাবর। কেমন? ছোটবেলা করেছিলে তো নদী উপত্যকার যে শেপটা পাই, ওটা কি নদীর দৈর্ঘ্য বরাবর চিত্র না প্রস্থ বরাবর চিত্র?
শেপ, নদী উপত্যকার শেপ কি? ইউ, ইউ নয়, ওটা ছড়ানো ভি। ইউ একদমই নয়, ইউ হচ্ছে হিমবাহ, ইউ হচ্ছে হিমবাহ। কেমন? আই, আই, আই ভি, ছড়ানো ভি বলতে পারো। তাহলে সেটা কি দৈর্ঘ্য বরাবর চিত্র না প্রস্থ বরাবর চিত্র? অবশ্যই প্রস্থ বরাবর চিত্র, কারণ নদীর যদি আমি এপার থেকে ওপার কাটি তাহলেই আমি ভিটাকে পাবো, তা নাহলে আমি পাবো না। আর এখন যেটা বলবো সেটা হচ্ছে নদীর এই দৈর্ঘ্য বরাবর তলদেশের চিত্রটা কিরকম। কেমন? নদীর দৈর্ঘ্য বরাবর চিত্রে দেখো এক এক সময় যেখানে নদী বেশি ক্ষয় করেছে, গভীর হয়ে গেছে, সেই জায়গাটায় কি হয়, গর্ত হয়ে যায় এবং সেখানে সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থ মানে শুধু কাদা টাদাগুলো জমা হয়। কেমন? তার মানে এখানে জলের গভীরতা কি থাকবে বলো তো? বেশি থাকবে। আচ্ছা, সুইমিং পুলে কি আমরা সাঁতার কাটি তো, জল বেশি, তাই না? হ্যাঁ, কম, তোমার জন্য কম। এখানে নদীকে বোঝানোর জন্য যেখানে জলের অংশ বেশি সেখানটাকে আমরা বলছি পুল। তাহলে এখানে যদি সূক্ষ্ম পদার্থ জমা হয়, নদী তো এরকম বয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই কোনো একটা জায়গায় স্থূল পদার্থ জমা হচ্ছে, তাই না? নদীর মধ্যে দিয়ে হাঁটতে গেলে বুঝতে পারবে, কোনোদিন যদি হেঁটে থাকো তাহলে বুঝতে পারবে যে কোথাও পাটা ঢুকে গেল, তাই না? আমার কোথাও যা বাবা ওই জায়গাটা বেশ একটু উঁচু আছে, এই যে ওই জায়গাটা বেশ একটু উঁচু আছে সেই জায়গাটা হচ্ছে রিফেল, এবং সেই জায়গাটা গিয়ে দেখবে সে জায়গাটায় নুড়ি পাথর টাথর এগুলো রয়েছে, শক্তগুলো রয়েছে। এবং শক্ত বলবো না, বলবো স্থূল আকৃতির কণাগুলো, দানাগুলো বড়। হ্যাঁ, দানাগুলো বড় মানে সেটা একটু শক্ত হবে, সলিড হবে। আর সূক্ষ্ম দানা কাদা সে তো নরম হবে, এসব পা দেবে তুমি দেবে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কেন? নদীতে নামার প্রথমে যদি তুমি বেন্ড দিয়ে নামো জায়গাটা গভীর, তাই তো? তাহলে এবার যখন আমরা হেঁটে যাচ্ছি, যদি নদীর ফ্লোরটার উপর দিয়ে হেঁটে যাই তাহলে কি বুঝতে পারবো, কোনো জায়গায় গিয়ে এই মানে বড় বড় দানাগুলো জমা হয়ে যাচ্ছে, এই জায়গাটাকে আমরা কি বলবো, রিফিল। অনেক সময় দেখবে একটা ছোট ছোট নদীতে দেখতে পাওয়া যায় যেখানে ওই নুড়ি টুড়িগুলো জমে গেছে, সেখান থেকে নদীটা জলটা দুভাগ হয়ে গেছে, দুভাগ হয়ে গিয়ে আবার একটা জায়গায় মিশে গেল। তাহলে এই দৈর্ঘ্য বরাবর প্রস্থ ছেদে আমরা নদীর দুটো অংশ দেখতে পাই। একটা কি নদীর গভীর অংশ যেখানে সূক্ষ্ম পদার্থ জমা হবে, সেই জায়গাটাকে আমরা কি বলছি, পুল। আর একটা কি নদীর অগভীর অংশ, দৈর্ঘ্য বরাবর প্রস্থচ্ছেদে অগভীর অংশ, তাকে আমরা কি বলছি, রিফিল। যে রিফিলটা কি না মূলত স্থূল পদার্থ, নুড়ি কাকড় বা মোটা দানার বালি এইগুলো দিয়ে গঠিত হবে। ক্লিয়ার? পুল রিফিলের মেকানিজম আছে কিন্তু সেটা আমাদের সিলেবাসে নেই, সুতরাং আমরা সেই জায়গাটার মাথাটা ব্যথাই করবো না। শুধু দৈর্ঘ্য বরাবর প্রস্থচ্ছেদে কি কি দেখতে পাওয়া যায়, পুল আর রিফিল, আর পুলটা কি রিফিলটা কি, এর বেশি আমাদের এখন আর দরকারই নেই। কারণ তার বেশি পড়তে গেলে এটার বিশাল একটা মেকানিজম আছে, সেই মেকানিজমে আমার দরকার নেই। তবে তুমি যদি নেট দাও তোমার দরকার আছে, যে নেট দেবে তার দরকার আছে। না, প্লাঞ্জ পুল হচ্ছে জলপ্রপাত যখন পড়ছে তার ধাক্কায় নিচে যে গর্তটা তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানেও হতে পারে, যদি সেটা জলপ্রপাত হয়ে যেত, হ্যাঁ তাহলে আমি প্লাঞ্জ পুল বলতাম। হ্যাঁ, তাহলে আমি তখন থেকে প্লাঞ্জ পুল বলতাম। কিন্তু এখানে তো নদীর ফ্লো হচ্ছে, নট ফল হচ্ছে। হ্যাঁ, নদীর ক্ষয়, হ্যাঁ ওটাও ক্ষয়কার্য, বাট ওটা ফল, ভার্টিক্যাল ফল, আর এটা হচ্ছে ফ্লো। দুদিন আগে ফল আর ফ্লোর পার্থক্য বলে না মাস মুভমেন্টে, এটা ভার্টিক্যাল আর ওটা কিন্তু কি হচ্ছে, নট ভার্টিক্যাল, স্ল্যান্টিং বলতে পারো, তির্যক ভাবে, আর এটা উল্লম্ব ভাবে। প্রপাত মানেই তো তাই। এবার এইটা কার কার পড়া আছে, ইয়াজু নদী, ছবিটা নেই রে অয়নের মধ্যে, চলে সালে পড়েছিলে। লিখি, হ্যাঁ হ্যাঁ, এই এই দুটো তিনটে জিনিস আমি এক্সট্রা এর মধ্যে দিয়ে দিয়েছি, কয়েকটা ভূমির উপর ঢুকিয়ে দিয়েছি, যে যাতে ওই সময় ওই ক্যাভিটেশন পড়াতে গেলে হয়তো একটু সময় লাগতে পারে। জলপ্রপাত তোমরা হয়তো খুব নর্মাল ভাবে পড়ে গেছো, কিন্তু ক্যাভিটেশন পদ্ধতি পড়েছো কিনা আমি জানি না, কেমন?
তাহলে খুব সোজা ধরো কোনো প্লাবন ভূমির স্বাভাবিক বাঁধের জন্য স্বাভাবিক বাঁধটা এতই উঁচু হয়েছে নদীটা সেখান দিয়ে তাকে অতিক্রম করে ঢুকতে পারেনি, সেটা অনেকখানি জায়গা পেরিয়ে গিয়ে অনেক দূরে গিয়ে সেটা মিলিত হয়েছে। কেন এর নাম ইয়াজু নদী? কেন মিসিসিপি নদীর উপনদী ইয়াজু এইভাবে মিলিত হয়েছিল, তাই জন্য এর নাম হচ্ছে ইয়াজু নদী। কিন্তু ভারতবর্ষের উদাহরণ কি? তাই নর্মদা তাপ্তি, নর্মদার সাথে তাপ্তি মিলন হয়েছে, কোথায় হয়েছে? আরেকটা উদাহরণ আছে, বিহারের মুঙ্গেরের কাছে রয়েছে গঙ্গার উপনদী। ওই প্রশ্নই ছিল। কেমন? এটা মনে রাখবে, এটা মোস্টলি তুমি যে বলে দিলে তোমরা তোমরা একবারও ভাবলে না যে স্বাভাবিক বাদটা কোথায় হয়? সমভূমি, প্লাবন ভূমিতে বা সমভূমিতে। তাহলে আমি উদাহরণটা যখন ভাববো তখন ভাবতে হবে মেবি আমার জানা নেই, আমার জানা নেই, আমি ভুলে গেছি এত নদী কোথায় কি হয়। তাহলে আমি তো ইয়াজু নদী কাকে বলে সেটা তো জানি, আমি জানি প্লাবন ভূমিতে হবে। তাহলে প্লাবন ভূমি আমার যে এক্সাম্পল গুলো দেওয়া আছে সেখানে কোথায় হতে পারে? নদী পাড়ে। প্রশ্ন খোলো। নদী গ্রাস, ইয়াজু নদী, অসংগত নদী, বলো ইয়াজু বলো বলো কোথায়? বিহারের, হ্যাঁ মুঙ্গেরে কি কি দেখতে পাওয়া যায়? নদী গ্রাস দেখাবে যাবে কি? একটা জায়গায় দেখা যাবে, বলবো নদী গ্রাস যা পড়েছো তার বাইরেও নদী গ্রাস আছে। কেমন? দেখা যাওয়ার সম্ভাবনা কম। নদী গ্রাস যেখানে হবে সেখানে অসংগত নদী হবে। তাহলে এই দুটো কাট, কেবিসি 50-50 অপশনের মধ্যে দুটো কাট হয়ে গেল। কেমন? আর কি পড়ে রইল? অধরব নদী হবে প্লাবন ভূমিতে। তাহলে কি পড়ে থাকবে? বিহারের মুঙ্গের এটা যে প্লাবন ভূমি বা সমভূমি, এইটুকু নলেজ আমাদের সবার আছে। সুতরাং আমার যদি জানা নাও থাকে উত্তর, লজিক্যালি ভাববে এটা পসিবল নয় যে ইচ অ্যান্ড এভরি এক্সাম্পল আমি মনে করে যাব, সম্ভবই নয়। তুমি আমাকে জিজ্ঞেস করবে আমিও বলতে পারবো না, আমাকে জিজ্ঞেস করলে আমিও বলতে পারবো না। পড়াচ্ছি যখন একবার এক্সাম্পল গুলো দেখে আসতে আচ্ছা এটারই এটা ছিল, কারণ এত বড় ভাস্ট সিলেবাস, সবার এক্সাম্পল সবসময় মনে থাকবে? ইজ ইট পসিবল? কিন্তু এক্সাম্পল যখন দেওয়া হবে দেখবে এমন কিছু অপশন থাকবে যে তুমি যদি নিজের লজিক্যাল রিজনিং কাজে লাগাও তাহলে কিন্তু পেরে যাবে। সেইটা তাহলে মাথায় রাখতে হবে। কেমন? নেক্সট চলো, বদ্বীপ গঠনের পদ্ধতিটা পরে পড়াই, এটা পরে পড়াই, এটা সেই সময় যদি পড়াতে পারি তাহলে পড়িয়ে দেবো। নদী শ্রেণী বিভাগে চলে আসি, মোটামুটি সবার জানা আছে তাই না? প্রশ্ন করবো খালি, উদাহরণ দেবে, উদাহরণ দিয়ে, কারণ উদাহরণ দিয়ে তো সমস্যা হবে, আর ওই সমস্যাটা দিয়ে তো প্রশ্ন আসবে। তোমার কেউ বলবে অনুগামী নদী কাকে বলে, তার সংজ্ঞা দেবে তো না, উদাহরণটাই দেবে। এবার অনুগামী নদী বলতে কি বুঝি? যে নদী তার প্রারম্ভিক বা প্রাথমিক ঢাল, এবার হচ্ছে প্রারম্ভিক ঢাল মানে কি, যখন যে গঠনটা তৈরি হয়েছে, ইনিশিয়াল যে তার গঠনের সময় তার যে ঢালটা ছিল, প্রারম্ভিক ঢালকে আমি কি বলতে পারি? নদীও বলতে পারি, তাই না? প্রারম্ভিক ঢালই তো নদী। কেমন? তাহলে সেই বরাবর যে প্রবাহিত হচ্ছে তাকে আমি অনুগামী নদী বলবো। কেমন? তাহলে এই অনুগামী নদীগুলোর মধ্যে কারা কারা আসতে পারে? শতদ্রু, সিন্ধু, আর গঙ্গা, যমুনা, তিস্তা। আবার এদিকের যে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এরা আসতে পারে। না, তাহলে এরা কি? পরবর্তী নদী কার সাথে মিলছে? তাহলে এদের মাস্টার কনসিকুয়েন্ট রিভারটা কি? সে তো বলতে হবে, পরবর্তী নদী তো কার সাথে মিলবে, তাহলে এদের মাস্টার কনসিকুয়েন্ট রিভার কি? কোথায় পড়েছো যেগুলোকে পরবর্তী নদী বলে? সে তো সবাই তো সাগরে মিশবে। হ্যাঁ, না 11-12 অনিশ চট্টোপাধ্যায় পড়েছো।
সমরঞ্জন মোদক এটা লেখা আছে কাবেরী কৃষ্ণা কাবেরী বুঝতে পারছি না কেমন দেখো কনসেপ্টটা কেন মাথায় আসবে না এটা তো ভাবতে হবে। এটা পশ্চিমঘাট পর্বতমালা, তাই তো? এটা পূর্বঘাট পর্বতমালা ভাই, তাই তো? এখান থেকে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী চলে গেল। তাহলে এখানে কোন নদীর সাথে গিয়ে মিশলো যে তুমি একে পরবর্তী নদী বলবে? ছোট ছোট উপনদী রয়েছে, ছোট ছোট উপনদী রয়েছে, কিন্তু এটা তো তাদেরই উপনদী, তাদেরই। এখানে তুঙ্গভদ্রাও রয়েছে, তাই তো তাদেরই উপনদী, তাই না? এই নদীগুলো কি তাই? না, নেভার। মানে এখানে পড়াবো, দেখবি এটা নদীগ্রাসে, কৃষ্ণা নদী হচ্ছে নদীগ্রাসের একটা বড় মাস্টার কনসিকুয়েন্ট নদী। সুতরাং পড়ে নিলাম, আর নিজেকে বুঝতে হবে তো যে আমি সত্যি কথাটা বলছি কিনা। এই দেখো পশ্চিমঘাট পর্বতমালা, দেখো তোমাদের প্রশ্ন ছিল পশ্চিমঘাট পর্বতমালা একটা জলবিভাজিকার কাজ করে, করছে না? করছে তো, কারণ তার এখানে একটা পশ্চিম ঢালে যাচ্ছে আর একটা পূর্ব ঢালে যাচ্ছে। এবং আমরা যদি একদম খুব ছোটবেলার ইয়েটা পড়াশোনাটা করি যে দক্ষিণ ভারতের বেশিরভাগ নদীগুলি পূর্ববাহিনী কেন, সেই ছোটবেলার প্রশ্নটাতে তো উত্তরটা লুকিয়ে আছে যে আমাদের দাক্ষিণাত্যের মালভূমিটা যখন সৃষ্টি হয়েছে তার ঢালটা পূর্ব দিকে। আর পরবর্তী নদী কোথায়? অনুগামী নদী তৈরি হওয়ার পর পরবর্তীকালীন যে ঢাল তৈরি হবে তার উপর দিয়ে যে নদী প্রবাহিত হবে তাকে পরবর্তী নদী বলি। তাহলে কোন যুক্তিতে আমি একে পরবর্তী নদী বলবো? পারবো কি? ওই জন্য জিজ্ঞেস করেছি বইয়ের নাম বলো, 11-12 বই পড়ছো পড়ো, তার মেন টেক্সট বুকটার দিকে একটু তাকাও। কেন বললাম বলো তো? ওটাই স্কুলে আমি রোজ পড়াই, ওই বইটাই পড়াই। ওই জন্য জিজ্ঞেস করলাম মোদকের বইতে লেখা আছে। দেখো, তাহলে অনুগামী নদী কাকে বলে সেটা বুঝে গেলাম। পরবর্তী নদী মানে এটা মাথায় রাখবে, পরবর্তী নদী স্পেসিফিক্যালি একোনত গঠন আর ভাঁজযুক্ত গঠন, এই দুটো গঠনে পরবর্তী নদী সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। কারণ পরবর্তী নদীর বৈশিষ্ট্যটা কি বলো দেখি? এতে আমরা আয়াম নদীও বলে থাকি, তাই না? চলো, এখানে ড্রেনেজ প্যাটার্নের মধ্যে আমি ভাগটা করে দিয়েছি ডিসকর্ড্যান্ট আর কনকর্ড্যান্ট। মানে জানো, কনকর্ড্যান্ট মানে হচ্ছে যেগুলো হচ্ছে সঙ্গত নদী। সঙ্গত কার সাথে সঙ্গত? নিচের যে শিলার গঠন তার সাথে সঙ্গত যারা। আর যেগুলো অসঙ্গত, ভূমিরূপ না, ভূমিরূপ বললে গন্ডগোল হয়ে যাবে। শিলার গঠন, শিলা দিয়ে ভূমি গঠিত হচ্ছে, কিন্তু ভূমিরূপ তো শিলার সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। হ্যাঁ, না, শব্দ এদিক ওদিক হয়ে গেলেই কোনো উত্তর ওদিক ওদিক হয়ে যাবে। তোমাকে ভূমিরূপ দিয়েছে, গঠন দিয়েছে, তুমি তখন কোনটা লিখবে? আমি তো দিতেই পারি ভূমিরূপ, গঠন আর লিথোলজি, শিলার প্রকৃতি। তুমি তাহলে কোনটা উত্তর দেবে? প্রত্যেক যার ক্ষেত্রে যেটা সেটাই ব্যবহার করতে হবে। কেমন? দেখো, ভূমিরূপের সাথে শিলার সবসময় সামঞ্জস্য থাকে না, ভূমিরূপের সাথে গঠনের সবসময় সামঞ্জস্য থাকে না। থাকে কি? তাহলে কি আমি বই পড়ে তো ভূমিরূপ দেখতে পেতাম, তাই না? তাহলে দেখো, আর অসঙ্গত কোনটা? সুপার ইম্পোস্ট আর অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট হচ্ছে পূর্ববর্তী নদী। কেমন? গঠনের সাথে সামঞ্জস্য থাকবে না, গঠন চেঞ্জ হচ্ছে, উত্থান হচ্ছে, তো ভাবছো বাবা তুই যেদিকে ইচ্ছে যা, আমি আমার প্রবাহ পথ বজায় রাখবো। কেমন? সেটা সুপার ইম্পোজ নদীর ক্ষেত্রেও কিন্তু তাই। তাহলে এই দুটো মাথায় রাখতে হবে, কারণ এইরকম জায়গা থেকে প্রশ্ন আসবে নিম্নের কোন ধরনের নদীটির সাথে গঠনের ভূপ্রকৃতির বা এই গঠনের সামঞ্জস্য নেই, কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? হ্যাঁ, আছে আছে আছে, আজকের প্রশ্নে আছে। দেখ, এটা নিয়ে আমি আর কিছু বলছি না, দেখতে পেয়েছো? উদাহরণটা দিয়ে দিয়েছি। তেমন
পরবর্তী নদীর ক্ষেত্রে সাবসিকুয়েন্ট টু দ্যাট অফ দ্য কনসিকুয়েন্ট রিভার, এটা হচ্ছে আসল কথা। ধরো একটা নদী তৈরি হলো, আমি যদি ভাঁজযুক্ত গঠন করি, এখানে কোন নদীটা তৈরি হবে? তাই এটা কি নদী? প্রথম অনুগামী নদী। কি অনুগামী নদী? প্রারম্ভিক লম্ব অনুগামী নদী। ভেরি গুড, লম্ব অনুগামী নদী বা মাস্টার কনসিকুয়েন্ট রিভার। কেমন? আচ্ছা, এই অনুগামী নদীটা যখন তৈরি হচ্ছে, এখানে ভ্যালি তৈরি করছে, তাহলে এখানে কি বলতো? দুটো রিজ, তাই তো, দুটো শৈলশিরা। তাহলে এখান থেকে বৃষ্টির জল পড়ুক বা বরফ গলুক, এখান দিয়ে এসে নদী এখানে মিলিত হবে না? তাহলে এই নদীটা কি হলো? না, এটা পরবর্তী নদী, এখনো বিপরা নদী হয়নি। কেমন? এইটা হচ্ছে কি, কারণ কেন পরবর্তী? হোয়াই সাবসিকুয়েন্ট? আফটার কনসিকুয়েন্ট দেন, আগে অনুগামী নদী তৈরি হচ্ছে, তার পরবর্তীকালীন সে তৈরি হচ্ছে বলেই সেই পরিপ্রেক্ষিতটা তৈরি হচ্ছে যে আবার সৃষ্টি হতে পারবে। এই যদি এখানে ভ্যালি না তৈরি করতো, তাহলে এখান থেকে এই দুটো কি নেমে আসতে পারতো? পসিবলই ছিল না। কেমন? এইটাকে আমরা কি বলছি? পরবর্তী নদী। এইবার এক ধরনের উপনদী, তাই তো? অবশ্যই প্রত্যেকটা পরবর্তী নদী উপনদী, কোনোটাই মেন নদী নয়। নদী মানে সব প্রধান নদীগুলো সব প্রধান নদীগুলোই বেশিরভাগ অনুগামী নদী, আর যত উপনদী আছে বেশিরভাগ পরবর্তী নদী, বেশিরভাগ পরবর্তী নদী। এবার ওর মধ্যে বিশেষত্ব আছে, কেউ হয়তো বিপরা নদী হয়েছে, কেউ হয়তো পরে পুনর্ভাবা নদী হয়েছে, ইত্যাদি ইত্যাদি, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু কোনো উপনদীকেই, মানে কোনো পরবর্তী নদী কিন্তু প্রধান নদী নয়, কখনোই হবে না। কেমন? এবার এইখানে একটা গল্প আছে যে এই পরবর্তী নদীগুলো মূলত আয়াম বরাবর প্রবাহিত হয়। কেন ভাই? তার কারণ হচ্ছে অনুগামী নদী নদী বরাবর প্রবাহিত হয়, আর পরবর্তী নদীর বৈশিষ্ট্য হচ্ছে সে অনুগামী নদীর সাথে মূলত আড়াআড়ি ভাবে এসে মেশে। তাহলে এবার মনে করো নদীর সাথে আয়ামের সম্পর্ক কি? আয়াম নদীর সাথে সমকোণে বা আড়াআড়ি ভাবে এসে মেশে। তাহলে যে নদী আয়ামের উপর দিয়ে এসে প্রবাহিত হচ্ছে, সে অবশ্যই প্রধান অনুগামী নদীর সাথে আড়াআড়ি ভাবে মিশবে, নাম্বার ওয়ান। সেই জন্য একে আমরা কি বলছি? আয়াম নদী বা স্ট্রাইক রিভার। কেমন? আরো একটা বৈশিষ্ট্য আছে যে এই পরবর্তী নদীগুলো কি করে, মানে কঠিন যে শিলাস্তর, কঠিন আয়াম, সেইটাকে পেরিয়ে অল্টারনেটিভ যে দুর্বল আয়ামগুলো আছে তার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। কেমন? অল্টারনেটিভ দুর্বল আয়ামের উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। তাহলে এটা যদি আমি 3Dর মতো করে আঁকি, তাহলে কি দাঁড়াবে বলো তো? কেমন বাবারে? কেমন? সরি, এইটা আমি পরিষ্কার অনুগামী নদীর উপত্যকা দেখতে পাচ্ছি, তাই তো? এগুলো পরবর্তী নদী তো, এগুলো পরবর্তী নদী। এবার আচ্ছা, পরবর্তী নদী যখন তৈরি হলো, পরবর্তী নদীর আরেকটা বৈশিষ্ট্য আছে, সে শুধুমাত্র যে পার্শ্বক্ষয় বা নিম্নক্ষয় করে তা নয়, সে মস্তক্ষয় করে, তাই তো? অর্থাৎ হেডওয়ার্ড ইরোশন হয়, এই দিকে ইরোশন হচ্ছে। কেন? কেন হেডওয়ার্ড ইরোশন হচ্ছে? কারণ এখান থেকে টপ থেকে অসংখ্য টোরেন্টস বা জলধারাগুলো আসছে। কেমন? সেই জলধারাগুলোর মিলিত প্রবাহ পরবর্তী নদী, ফলে জলধারাগুলো যখন তার ধারণা অববাহিকায় ক্ষয় করছে, ফলে তার হেডটা বা মস্তকটা কিন্তু ক্ষয় হয়ে যায়। তাহলে মস্তকটা ক্ষয় হয়ে গেলে এখানে আবার একটা ভি তৈরি হয়ে যাবে না? হবে তো? তাহলে এবার আমি দেখি, যদি এদিকটা উঁচু এদিকটা উঁচু, এই মাঝখানটা কি হবে বলতো? নিচু হয়ে যাবে, খাত হয়ে যাবে, তাই তো? মাঝখানটা খাত হয়ে যাবে। তাহলে এই মাঝখানটা যদি খাদ হয়ে যায়, এদিকটাও উঁচু এদিকটাও উঁচু, তাহলে আমি এখানে আর আঁকছি না। তাহলে আবার এই উঁচু শৈলশিরা থেকে পরবর্তী নদীর দিকে একটা নদী প্রবাহিত হতে পারে, এসে মিশবে ঢাল বরাবর, আবার এদিক থেকেও আরেকটা গিয়ে এসে মিশবে। তাহলে এইটা হবে আমার গৌণ অনুগামী নদী বা ইনসিকুয়েন্ট রিভার বলতে পারো। হ্যাঁ, গৌণ অনুগামী, তার কারণ হচ্ছে যেদিকে অনুগামী সমান্তরাল এবং অনুগামী নদী যেদিক থেকে যেদিকে প্রবাহিত হচ্ছে,
ও সেদিক থেকে সেদিকে প্রবাহিত হচ্ছে, তাই একে আমরা সেকেন্ডারি কনসিকুয়েন্ট রিভার বা গৌণ অনুগামী নদী বলতে পারি। হ্যাঁ, ওটাই হচ্ছে বিপরা নদী বা বিপরীত নদী নদী। যা বাবা, এই যে তুমি বলছিলে ম্যাডাম ভূ প্রকৃতি ভূমিরূপ আর ইয়ে তো এক, এখানে দেখতে পেলে তো ভূমিরূপটা চেঞ্জ হয়ে গেল, তাই না? আমার গঠন দেখাচ্ছে আমি এদিকে যাওয়া উচিত, কি নদী যাচ্ছে এদিক থেকে এদিকে, তাহলে এইটাকে আমরা কি বলছি? অবসিকুয়েন্ট বা বিপরা নদী বা বিপরীত নদী নদী বা বিপরীত নদী নদী। কেমন? এইটা যেটা দেখালাম এটা হচ্ছে তোমার মূলত একনত গঠনের ক্ষেত্রে, খুব একটা ভাঁজযুক্ত গঠনের ক্ষেত্রে না। ভাঁজযুক্ত গঠনের ক্ষেত্রে আমরা দুটো মাস্টার কনসিকুয়েন্ট রিভার দেখতে পাই। কেন বলো তো? এও প্রবাহিত হবে প্রথমে ঢাল অনুসারে, এও তো ঢাল অনুসারে প্রবাহিত হবে, তাই না? তাই তো। এইবার এর ওপর দিয়ে যে প্রবাহিত হবে সে হবে এখানে পরবর্তী নদী। ভাঁজযুক্ত গঠনে আমি সেদিন তোমাদের অফলাইন ক্লাসে ভাঁজযুক্ত গঠনের ভূমিরূপটা পড়াতে পারিনি, সেটা কি পড়ানো হয়েছে ক্লাসে? ঠিক আছে, দেখছি যে কোনো ক্লাসে ওই জায়গাটা তাহলে আমি আর বলে দেবো, কেমন? তাহলে এইটা খেয়াল রাখবে যে ভাঁজযুক্ত গঠনে গল্পটা একটু আলাদা। কিরম? ও যেমন বললো ম্যাডাম এটা তো লম্ব অনুগামী নদী, এক্স্যাক্টলি এটা লম্ব অনুগামী নদী। আর এই যে নদীটা আসছে দ্যাট ইজ তির্যক অনুগামী নদী। কেমন? এটাও অনুগামী নদী, কারণ ভাঁজ তো এরকম ভাবে হচ্ছে, তাহলে প্রারম্ভিক ঢাল অনুসারেই তো প্রবাহিত হচ্ছে এরকম ভাবে। এমন নয় যে যদি আমার সিনক্লাইনটা না থাকতো, ধরো সিনক্লাইন নেই, এরকম আছে, তাহলে কি আমার নদীটা প্রবাহিত হতো না? অবশ্যই হতো। না, এটা কখন হবে? যখন তুমি এরকম একনত গঠন দেখবে মা, তখন হবে। বুঝতে পেরেছো? আমি অলরেডি রিভার বেসিনটাকে এঁকে পরবর্তী পর্যায়টা দেখিয়েছি, কিন্তু যখন একনত গঠন হবে তখন তুমি প্রথমে অনুগামী পাবে, ও এখানে ভি তৈরি করলে তারপরে দিক থেকে আসবে পরবর্তী নদী। বুঝতে পেরেছো? কিন্তু ভাঁজযুক্ত গঠনের ক্ষেত্রেও পরবর্তী নদী তৈরি হয়, বাট সেইটা হচ্ছে মাথার উপরে ঊর্ধ্ববঙ্গে, কারণ এই নদীটা কি করবে? হেডওয়ার্ড ইরোশন করে তো নামিয়ে দেবে, তখন ওখানে জল পড়ে আবার একটা খাতে নতুন নদী তৈরি হবে। এইটা মাথায় রাখতে হবে যে ভাঁজযুক্ত গঠনে কিন্তু আমরা দুটো অনুগামী নদী দেখতে পাবো, একটা লম্ব অনুগামী নদী আর একটা তির্যক অনুগামী নদী। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তাহলে দুটো মাস্টার কনসিকুয়েন্ট রিভার পাবো। আশা করি বিপরা নদীটা আর বলতে হবে না, এইবার এটা শিবালিক হবে। কেমন? এইবার এইটা মনে রাখবে যে এই অনুগামী নদী পরবর্তী নদীর উদাহরণ অনেক আছে, যেমন ধরো যমুনা নদীর উপনদী ওপরের দিকে আসান, কেমন? তিস্তার উপনদী অরুণ, এই সরি কোশি নদীর উপনদী অরুণ কোশি, কেমন? এরকম অনেকগুলো আছে। তিস্তা কোশির ওপরের দিকে 7টা ভাগ আছে যাকে আমরা সপ্তকোশী বলি। এই সপ্তকোশী কিন্তু পুরো সবকটাই পরবর্তী নদী, সবকটাই পরবর্তী নদী। তার মধ্যে ওই অরুণ কোশিটা হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ পরে বলবো, কেমন? যার জন্যে ওর নামটা বেশি পড়া হয়। আবার যমুনা নদীর আসান ওপর দিকে, যমুনা নদীর ওপর দিকে যে পরবর্তী নদী, উল্লেখযোগ্য পরবর্তী নদী পাবো আসান। তাহলে এই নামগুলো একটু মনে রাখতে হবে, কারণ এখান থেকে তো প্রশ্ন দেবে পরবর্তী নদী কাকে বলে, তো প্রশ্ন দেবে না, হয়তো বলতে পারে আয়াম নদী কোনটাকে বলি বা ভৃগুতট নদী কোনটাকে বলি। দেখবে এবার ছিল ভৃগুতট নদী কোনটাকে বলি। দেখো কেন পরবর্তী নদীকে ভৃগুতট নদী বলছে? যখন ঢাল তৈরি হচ্ছে, একদিকটা খাড়া হচ্ছে একদিকটা ঢালু হচ্ছে, যে দিকটা ঢাল খাড়া হচ্ছে সেদিক দিয়ে পরবর্তী নদীটা প্রবাহিত হয়ে আসছে, তাই জন্য একে আমরা ভৃগুতট নদী বলতে পারি। আবার একে আমরা আয়াম নদীও বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, প্রশ্নটা আছে, প্রশ্নটা আছে, চিন্তা নেই। নেক্সট হচ্ছে পুনর্ভাবা নদী। পুনর্ভাবা নদী বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ভাঁজযুক্ত গঠনে দেখব, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভাঁজযুক্ত গঠনে দেখব। কিরকম দেখবো ভাঁজযুক্ত গঠনে? এখানেই স্ট্রাকচার পড়ানো হয়ে যাবে, দেখি ছবিটা আছে কিনা পরেরটা, তাহলে ওখান থেকে দেখছি, পড়িয়ে দিচ্ছি। এই দেখো
এটা একনত গঠন বোঝা যাচ্ছে তো? কেমন? কোনটা অনুগামী নদী, কোনটা পরবর্তী নদী, কোনটা পরবর্তী অনুগামী নদী বলতে গৌণ অনুগামী নদী। কেমন? আর ঘ হচ্ছে বিপরা নদী, এটা পূর্ববর্তী নদী। আচ্ছা ঠিক আছে, ওটা যেহেতু আমি পড়িয়ে দিয়েছিলাম বলে এটা রাখিনি এখানে। 9, 10, 11, 12 সবটা মিলিয়ে এটা তো 9, 10, 11, 12 সবেতেই আছে। 9, 10 তোমাদের কি বলা আছে? নেই। দেখো, হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়াও, অতক্ষণ বসা যায় না, অলরেডি 1 ঘন্টা পরীক্ষা দিয়ে দিয়েছো। বলো সিলেবাসটা বলো, তারপরে আমি সিলেবাসের পরে কথাটা বলছি। জিওমরফোলজি দেখো কি বলা আছে, কি বলা আছে আগে বলো। হ্যাঁ, এবার এই ল্যান্ডফর্ম অন প্রসেস, ফ্লুভিয়াল গ্লেশিয়াল উইন্ড, বসো। কেমন? এর মধ্যেই নদীর ভাগ চলে আসবে, নদীর প্রকার আসবেই আসবে এর মধ্যে। হ্যাঁ, কিন্তু এটা দিয়েছে বলে না, কিন্তু আসে না, প্যাটার্নটা খুব একটা নেই, এই ভাগটা আছে, এই ভাগটা 9, 10 আছে। আর না, জাফরিবি বৃক্ষরূপ এটা আবার তোমার 11, 12 আছে। এই যে যে জায়গাটা পড়ছো, এই জায়গাটা অবশ্যই আছে। হ্যাঁ, ওই জন্যই তো বলছি, কারণ দিয়ে দেবে, কারণ এগুলো কি হচ্ছে না এর সাথে সংযুক্ত। তুমি যে ওরকম ভাবে আলাদা করে দেবে, বলবে যে আমার তো সিলেবাসে নেই, সেটা কিন্তু হবে না। আবার কেন, এটা আরো এই কারণে বলছি, ঠিক আছে জাফরিরূপী নদী নির্গম প্রণালী আপনি নদীতে নেই তো কি আছে, ভাতযুক্ত ভূমিরূপে তো আছে, তখন চলে আসবে। সুতরাং ইউ ক্যান নট সেপারেট। হ্যাঁ, ইউ ক্যান নট সেপারেট, বুঝতে পেরেছো? আর ওর মধ্যে কতগুলো বিশেষ আছে, আমি দুটো মিলিয়েই করেছি, কারণ নদী যখন পড়বে 11, 12, 9, 10 তোমরা তো একসাথেই পড়ছো, সেক্ষেত্রে ওইটুকু আবার 11, 12 এর জন্য আলাদা করবার সময় তো নেই, আছে কি? সময় নেই। দেখো তাহলে পুনর্ভবা নদী কি হচ্ছে, আমাদের বৈপরীত্য ভূমিরূপটা আগে প্রথমে এই জায়গাটায় আসি। কেমন? এইখান দিয়ে এটা অনুগামী নদী হলো, এখান দিয়ে এই দুটো হচ্ছে তির্যক অনুগামী নদী, না পরবর্তী নদী না বাবা, তির্যক অনুগামী নদী। আমি ভাঁজ দেখাচ্ছি, ভাঁজযুক্ত গঠন। কেমন? বেশ, এই গঠন হওয়ার সময় আমরা অলরেডি পড়ে নিয়েছি যে ঊর্ধ্ববঙ্গে বহিরংশে কি থাকে, কোমল না কঠিন শিলা? নবীন শিলা দেয়, ওপর অংশে কোমল শিলা বা নবীন শিলা। আর হ্যাঁ, আর অধবঙ্গে উল্টোটা থাকে, অ্যাকর্ডিং টু দ্য রুল অফ সুপারপজিশন। আগের দিন যারা ক্লাস করেছিলেন আমি ক্লে দিয়ে দেখিয়ে বুঝিয়ে দিয়েছিলাম। কেমন? তাহলে সেই ক্ষেত্রে এখানে কি হচ্ছে, এই জায়গাটা তাড়াতাড়ি ক্ষয় পেয়ে যাচ্ছে তো, তাই তো? তাহলে এটা কি হবে, এটা ঊর্ধ্ববঙ্গ হয়ে যাবে, তাই তো? এবার ঘটনাটা হলো, এই যে অধবঙ্গে পরবর্তী নদীটা যেটা প্রবাহিত হচ্ছিল, সরি ঊর্ধ্ববঙ্গে যে পরবর্তী নদীটা প্রবাহিত হচ্ছিল, এখানে একটা পরবর্তী নদী তৈরি হয়েছিল তো। কেমন? এই পরবর্তী নদীটা এখন কি হচ্ছে না, কাটতে কাটতে এসে কঠিন শিলার উপর পতিত হয়েছে। এইবার এর দ্বারা খুব একটা ডাউন কাটিং করা সম্ভব হচ্ছে না। কেমন? তো কি দাঁড়িয়ে থাকবে? অবভিয়াসলি নয় না, ও তখন ল্যাটারাল কাটিং করবে, পাশে কাটবে। কেন? সাইডে কাটবে, কারণ কোমল শিলা পাচ্ছে। কারণ অধবঙ্গে যে ক্ষয় হয়নি তা তো নয়, রেট অফ ইরোশন কম, ক্ষয়ের হার কম, ক্ষয় হয়েছে। ফলে দেখা যাচ্ছে যে এই নদীটা ধীরে ধীরে এইখানে শিফট করবে, একে বলে একোনত স্থানান্তরণ। এই সাইডের, এই যে সাইডের ওয়ালটা,
এই ওয়ালটা কাটতে কাটতে এখানে শিফট করবে। যে এই সাইডের ওয়াল যখন কাটছে তখন দেখো এটা আবার ধীরে 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 নিজের এরকম রূপটা নিয়ে নেবে। এই যে নদীটা এখানে গঠিত হয়েছিল সেই নদীটা আবার এসে এখানে পতিত হবে। সেম এটা কখন হবে না, যখন ক্ষয়চক্রের তৃতীয় অবস্থা দেখব। প্রথম অবস্থায় নয়, প্রথম অবস্থায় দেখব কি, প্রথম অবস্থায় সেকেন্ড স্টেজে আমরা এই বৈপরীত্য ভূমিরূপকে দেখে নিয়েছি। এইবার বৈপরীত্য ভূমিরূপের পর আবার যখন অ্যাডভান্স হবে ধীরে ধীরে নদী, তখন নদী আর বলছে বাবার আমি নিচে যাব কোথায়, আর তো যাওয়ার জায়গা নেই। তো এটা কি করছে, একদম দেখো এই সাইড কাটিং করছে। সাইড কাটিং করে সেই নদী এসে কোথায় পড়বে, আবার সেই সিনক্লাইন বা অধবঙ্গে এসে পড়বে, দিয়ে ওটাকে অলরেডি ওটা একটা দিক তো এরকম হেলে গেছে যেহেতু সাইড কাটিং হয়েছে। এবার ধীরে ধীরে মাঝের অংশটাও নিচু হয়ে যাবে। তাহলে এটাকে কেন রিসিকুয়েন্ট বলছি? রিসিকুয়েন্ট এই কারণে বলছি যে যেখানে প্রাথমিক পর্বে অনুগামী নদী তৈরি হয়েছিল ঠিক সেই জায়গাটাই এসেও পর্যবসিত হলো, মানে পুনর্মূষিক ভবন মতো। আবার এসে ওই জায়গাটাতেই কি হচ্ছে, নদীটা নিজেকে স্থাপন করলো। বাট প্রথম যে অনুগামী নদী তার মতো কিন্তু সে অতটাও হবে না স্ট্রং, তার আকার আয়তন দুটোই কিন্তু কম হবে। তাহলে তুমি ভাঁজটা বোঝনি, ভাঁজটা পড়া হয়েছে? হ্যাঁ, ওরে নদী ঢাল আছে তো, নদী ঢাল নেই ওখানটায় পড়ে পড়ে, দাঁড়াও ছবিটা দেখাই, নদী ঢাল নেই। সেটাই তো বলা আছে, নদী ঢাল বরাবর মানে কি। যেমন আমি এটা কি ছিল, সরি উল্টোটা আঁকলাম, ঊর্ধ্ববঙ্গ এখানে দেখিয়েছিলাম তো। ধরো এটা বৈপরীত্য ভূমিরূপ আছে, তাহলে স্ট্রাকচারটা এখানে কি আছে, এরকম আছে তো, তাই না? স্ট্রাকচারের আছে তো। তুমি এটাকে নদী ঢাল বলবে না, এটাকে নদী ঢাল বলবে না, এটাকে নদী ঢাল বলবে না, এটা ভাঁজ। ভাঁজে তো দুটো দুটো করে নদী। বুঝতে পেরেছো কেন কথাটা বলা আছে? এবার আমি যদি একটাই নদী ভেবে নিই তাহলে তো ভাঁজের ক্ষেত্রে গন্ডগোল হয়ে যাবে। এই পুনর্ভবা নদী কিন্তু ভাঁজযুক্ত গঠনেই দেখতে পাবো, আর কোথাও কিন্তু দেখতে পাবো না খুব একটা। যদিও বিভিন্ন জায়গায় লেখা আছে, যদিও আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে সেটা ঠিক নয়, যে এই অমরকণ্টক থেকে যে সমস্ত নদীগুলো বেরিয়েছে, তোমার সোন বলো, নর্মদা বলো, বা মহানদীর কিছু অংশ বলো, হ্যাঁ, এটা বলছে যে ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে এরা কোনো কোনো সময় পুনর্ভবা নদীর রূপ নিয়েছে। কিন্তু অ্যাকর্ডিং টু জিওলজিস্ট, মডার্ন জিওলজিস্ট তাদের মত অনুযায়ী নর্মদা এবং তাপি রিভার এই দুটো নদী রিড ভ্যালি তৈরি হওয়ার পর ওখানে পর্যবসিত হয়েছে। আগে রিড ভ্যালিটা তৈরি হয়েছে, তারপরে নদী কিন্তু ভ্যালি তৈরি করেনি। এবার আমরা প্রত্যেকে বলেছি নর্মদা নদীর উপত্যকা, গ্রস্ত উপত্যকা, কিন্তু গ্রস্ত উপত্যকা তো নদী তৈরি করেনি, তাই না? এটা স্ট্রাকচারাল ভ্যালি, তার উপর দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। সুতরাং এখানে বিভিন্ন রকম দ্বিমত আছে আদৌ সেটা পূর্ববর্তী কি। তবে অ্যাকর্ডিং টু মানে ভাঁজ গঠনের কনসেপ্ট, পুনর্ভবা নদী আমাদের এই ভাঁজযুক্ত অঞ্চলেই দেখতে পাবো আমরা। আমাদের স্ট্রাকচারাল কন্ট্রোল অবভিয়াসলি পুরোটাই। নেক্সট পূর্ববর্তী নদী মোটামুটি আমাদের সবার জানা, যে যখন কোনো চেঞ্জ হচ্ছে, ভূ উত্থান হচ্ছে, তার সাথে সামঞ্জস্য রেখে সে সমান পরিমাণ ডাউন কাটিং করে যখন নিজের যে চ্যানেলটা, নিজের প্রভাবপত্র যখন বজায় রাখছে, তাকে আমরা কি বলছি, সিন্ধু, শতদ্রু, ব্রহ্মপুত্র। আরেকজনের নাম লিখে নাও, সে হচ্ছে তিস্তা। পরীক্ষায় দেওয়া ছিল না আজকেরটা। তাহলে এইটাকে তুমি কি করে বলবে বাবা যে এইটা ম্যাডাম এটা 11-12, এটা ছোটবেলায় 9-10 পড়ে এসছো, যে পূর্ববর্তী নদী গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র এগুলো সব পূর্ববর্তী নদীর উদাহরণ। দেখো হিমালয়ান রিভার আর পেনিনসুলার রিভার সেটা যখন পড়ানো হয় তখন কিন্তু এগুলো বলা হয়। ওই যেখানে ছোট ছোট করে দেওয়া থাকে না, আদর্শ নদী, পূর্ববর্তী নদী, কি পয়েন্ট করে সাইডে, ওর মধ্যে আরেকটা নাম যোগ করে নাও, সেটা হচ্ছে তিস্তা। খুঁজছে অবশ্যই।
তোমরা তো, আমি জানি না তোমরা ভারতবর্ষের নদী ব্যবস্থা তো আর সেভাবে এখন আর পড়ানোর মানে টাইম নেই বা হবেও না। ভারতবর্ষে হিমালয়ের নদীর উৎপত্তির যে দুটো তিনটে তত্ত্ব আছে, সেই তত্ত্বগুলো পড়লেই এই সমস্ত নদীর গল্প সোজা হয়ে যায়, কে পরবর্তী, কে পুনর্ভাবা, কে কি কেমন। কিন্তু সেটা আমাদের এই সময়কালীনের মধ্যে পড়ানো সম্ভব নয়, হয়তো ভারতের নদীগুলোই পড়ানো হবে। অনুগামী নদীর মধ্যে পার্থক্যটা কি? অনুগামী নদী হচ্ছে নদীর প্রারম্ভিক ঢাল অনুযায়ী প্রবাহিত হচ্ছে, আর পূর্ববর্তী হচ্ছে যেখানে নদীটা ধরো প্রবাহিত হচ্ছিল সেই জায়গাটা উত্থিত হয়েছে, সে সেই ঢালটাকে মেনটেনই করলো না, সে সেই ঢালটাকে কেটে নিজের প্রবাহপথটা ঠিক রেখে দিল। বুঝতে পেরেছ? আর অনুগামী নদী তো স্ট্রাকচারটা, ঢালটা তৈরি হবে, তারপরে অনুগামী নদী প্রবাহিত হবে। নেক্সট দেখো অধ্যারক নদী, মানে সুপার ইম্পোজটা খুবই প্রচন্ডই সোজা। সেটা কি না, ধরো একটা আগ্নেয় শিলাস্তর আছে বা অন্য যে কোনো কঠিন শিলাস্তরের উপর যদি কোনো কোমল শিলাস্তর গঠন হয়, তার উপর যদি কোনো নদীগোষ্ঠী গঠিত হয়, সেই নদীগোষ্ঠী কি করবে, একসময় কোমল শিলাস্তরকে তুলে দেবে, তুলে দিয়ে কঠিন শিলার উপর যখন সে পর্যবসিত হচ্ছে, সেই নদীগুলো দেখা যাচ্ছে যে তারা ওই কঠিন শিলার যে গঠন আছে সেই গঠনের মেনটেন করছে না, সেই গঠন দ্বারা আর সে নিয়ন্ত্রিত হচ্ছে না। সেই যে প্রাথমিক পর্যায়ে সে যে গঠন দ্বারা যেদিকে ঢাল ছিল, যেদিকে তার নতি ছিল, সে যেভাবে প্রবাহিত হচ্ছিল, নিচেও গিয়ে সে সেইভাবেই প্রবাহিত হবে। কেমন? এইরকম নদীর উদাহরণ কি? হ্যাঁ, আরেকটা নদী আছে, সুবর্ণরেখার পুরোটা নয় আসলে বইগুলো, হ্যাঁ সুবর্ণরেখার মুড়ি থেকে চান্ডিল পর্যন্ত অংশ, এইটুকু হচ্ছে তোমার অধ্যারক নদীর উদাহরণ। আরেকটা নদী আছে সোন নদী। হ্যাঁ, সোন নদীরও অমরকণ্টক থেকে খাইজা জুহা বলে পর্যন্ত বোধহয় একটা জায়গা আছে, মোটামুটি অমরকণ্টক থেকে খানিকটা জায়গা সোন নদীর অধ্যারোপিত নদী। কেমন? হ্যাঁ, আমার এক্স্যাক্টলি এখন আমার নামটা মনে পড়ছে না। কেমন? শুধু এইটুকু মনে রাখো যে সোন নদীর উৎপত্তির পরবর্তীকালীন কিছুটা অংশ অধ্যারোপিত নদী। গঙ্গার ডান দিকের উপর নদী। হ্যাঁ, গঙ্গার ডান দিকের। সোন নদীর উৎপত্তি স্থল কোথায়? অমরকণ্টক। এটা মনে রাখবে, অমরকণ্টক থেকে দুটো বড় নদীর উৎপত্তি হচ্ছে, নর্মদা সোন, পাশাপাশি পাশাপাশি দুটো, একটা দিকে চলে গেছে একটা দিকে চলে গেছে, তাহলে অমরকণ্টক আবার এক একটা জলবিভাজিকা। মহানদীও গেছে অমরকণ্টকের ওই সাইড দিয়ে, রেয়া মালভূমি দিয়ে। হ্যাঁ, যেদিকে সোন যাচ্ছে সেদিকেও যাচ্ছে, সেদিকে যাচ্ছে, উড়িষ্যার সাইডে চলে গেছে। নীলগিরি পর্বত জলবিভাজিকা গঠন করবার জায়গাটায় নেই, কারণ নীলগিরি পর্বত হচ্ছে দুটো পর্বতমালা মাঝে পর্বত গ্রন্থি। অ্যাকচুয়ালি নীলগিরি পর্বত গ্রন্থি কাকে বলে, যখন দুটো পর্বতমালা এসে মিশে যাবে। হ্যাঁ, যেহেতু দুটো পর্বতমালা মিশছে সেটা ধরা হয়, কিন্তু এক্সাক্ট তার ফিচার অনুযায়ী যে খুঁজছে তাকে গ্রন্থি বলা যায় তা নয়, কিন্তু বিভিন্ন বইতে সেটা লেখা থাকে যেহেতু দুটো পর্বতমালা সে মিশছে। কিন্তু আমাদের ড্রেনেজ সিস্টেমে এমন ড্রেনেজ নেই যেখানে নীলগিরি জলবিভাজিকার কাজ করছে, কারণ ঢালটা তো এদিকে, ফলে অলরেডি পশ্চিমঘাট পর্বতমালা এরকম ভাবে জলবিভাজিকার কাজ করেই দিয়েছে। হ্যাঁ, এবার ধরো সেখানে কি নীলগিরি থেকে ধরো লোকাল যে ছোট ছোট নদীগুলো, নদী ব্যবস্থা বা জলধারা টোরেন্টস যেগুলো, সেগুলো তো বেরোবেই, সেগুলোই তো সাপ্লাই দিচ্ছে ওয়াটার, সে যে দিচ্ছে না তা নয়। কিন্তু গুরুত্বপূর্ণ জলবিভাজিকা তুমি যদি বলতে চাও তাহলে কিন্তু তুমি ইয়েকে বলতে পারবে না, নীলগিরিকে বলতে পারবে। কাকে বলতে? হ্যাঁ, অমরকণ্টককে বলতে পারবে, পশ্চিমঘাট পর্বতমালা। আরেকটা ভারতের সব থেকে বড় জলবিভাজিকা বিন্ধ্য পর্বত, উত্তর ভারতের নদ নদী দক্ষিণ ভারতের নদ নদী দুটো আলাদা হয়ে গেছে একদম। কেমন? সেখানেও আছে, আরাকানিয়াম আছে, নর্মদার ইয়ের মাঝখানে, নর্মদার উপরে সাতপুরা। নর্মদা রিভার, এটা বিন্ধ্য পর্বত, তাপি নদী, এটা সাতপুরা। কেমন? এটা হচ্ছে বিন্ধ্য পর্বত, এটা নর্মদা, এটা সাতপুরা। আর বললি লিনিয়ারেই নেই, আর বললি এরকম এই অ্যালাইনমেন্টে নেই, মিলিয়ে দিলে হবে না। কেমন?
তাহলে বিন্ধ্য পর্বতকে আমরা ধরি জলবিভাজিকা, উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদী। পশ্চিম বাহিনী নদী। অবশ্যই সবকটাই পশ্চিম বাহিনী নদী। এটাও পশ্চিম, আমাদের সবকটাই পশ্চিম বাহিনী নদী। তিনটে ওখানেই আছে, আর তো নেই। সবরমতী আছে, মাহি আছে, হ্যাঁ 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 হ্যাঁ, ওইদিকে 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 আর নেই, আর খুব একটা নেই। নেক্সট, নদীগ্রাস সবাই মনে হয় জানে না? বলবো তো আমি নিশ্চয়ই, এই তোমরা কতটা জানো সেটা দেখতে হবে। আমি বলতেই এসছি, আমি বলবো না তাই হয়? যতক্ষণই লাগুক আমি বলেই নেব। দেখো এর আঁকাটা দেখলেই পরিষ্কার বুঝতে পারবো। সাধারণত কি হচ্ছে, দেখো এখানে জলবিভাজিকা একটা রয়েছে। কখন হয়? যখন দুটো জলবিভাজিকার দুদিকে দুটো মাস্টার কনসিকুয়েন্ট রিভার প্রবাহিত হচ্ছে প্যারালালি সমান্তরাল ভাবে। কেমন? তার মানে এই যদি জলবিভাজিকা হয়, তাহলে এদিকে একটা নদী, এদিকে একটা নদী প্যারালালি হচ্ছে, তাহলে এখান থেকে কি হবে? দুটো পরবর্তী নদী তৈরি হবে। কেমন? এবার বলা হচ্ছে যে দুর্বল পরবর্তী নদী আর সবল পরবর্তী নদী। কিসের ভিত্তিতে দুর্বল সবল বলবো? ঢাল, একদম ঢালের ভিত্তিতে। এই যে ভৃগুতট নদী পরবর্তী নদী, তার মানে যেদিকে ঢালটা খাড়া সেই পরবর্তী নদীর জলপ্রবাহ বেশি হবে, গতিবেগ অ্যাটলিস্ট গতিবেগ বেশি হবে। কেমন? এবার যখনই গতিবেগ বেশি হচ্ছে তাহলে সক্ষমতা বেশি। কেমন? ফলে সে খুব সহজেই কি করবে? এই হেডওয়ার্ড ইরোশন করবে। এই যে দেখো হেডওয়ার্ড ইরোশন হয়েছে, ফলে মস্তক ক্ষয় হয়ে যাবে। হয়ে কি হচ্ছে? এই জলবিভাজিকাটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বিচ্ছিন্ন হয়ে গেলে এই যে পরবর্তী নদীটি ছিল, কেমন এদিকে আসছিল তাই না, আর এদিকে যাচ্ছিল, এই দুটো জল এবার কি হবে বলো? মিলিত হয়ে যাবে। এবার জল আর এই দিকে যাবে না, সে এখান দিয়ে সোজা এখানে চলে আসবে। তাহলে এই দিক থেকে যে অনুগামী নদী আসছিল সেও কি করবে? এইভাবে ঢুকে এই পরবর্তী নদীর মধ্যে দিয়ে এসে এই অনুগামী নদীতে মিলিত হচ্ছে, তাই না? তার মানে অ্যাকচুয়ালি কে কাকে গ্রাস করলো? অ্যাকচুয়ালি হচ্ছে এই প্রধান অনুগামী নদী আরেক দিকের অনুগামী নদীকে তাদের পরবর্তী নদীগুলো দিয়ে গ্রাস করলো। কেমন? যেমন যে বড় বড় নেতারা তাদের মস্তান টাস্তান দিয়ে আরেকটা জায়গা অধিকার করে, নিজেরা তো অধিকার করছে না। যেমন আমাদের কাজল শেখ অনুব্রত, সেরকম ব্যাপার ধরতে পারো। ম্যাডাম কোথা থেকে কোথায় চলে গেলেন। হ্যাঁ, তাহলে এইটাকে আমরা কি বলছি না নদীগ্রাস। এই নদীগ্রাসের যে বেন্ডটা, কেন এখানে বললাম অসঙ্গত রিভার? অসঙ্গত কেন? তার কারণ হচ্ছে যে আচ্ছা নদীটা যাচ্ছিল এরকম, তার ভ্যালিটা একটা রয়েছে, কেমন, তার বিশাল একটা উপত্যকা রয়েছে, সেই উপত্যকার মধ্যে দিয়ে হঠাৎ করে দেখা যাচ্ছে যে উপত্যকাটা এতখানি রয়েছে দৈর্ঘ্য বরাবর, আর দেখবো নদীটা এইটুকু তার মধ্যে, এই যে নিচের অংশটা, এই নিচের অংশটা পড়ে থাকবে। তাহলে এই অংশটাকে আমরা কি বলবো? অসঙ্গত নদী বা বেমানান নদী বা মিসফিট রিভার। আর নদীটা যেখান থেকে এরকম বাঁক নিয়ে গেল তাকে আমরা কি বলছি? নদীগ্রাসের বাঁক। এটা কুনুইয়ের মতো হয় বলে এটাকে আমরা বলি এলবো বেন্ড। কেমন? তাহলে নদীগ্রাসের বাঁক বা কুনুইয়ের মতো বাঁক কি কোনখানে দেখতে পাওয়া যায়, কি ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? অবশ্যই নদীগ্রাসের ক্ষেত্রে। নদীগ্রাস হলেই একমাত্র এরকম এলবো বেন্ড হবে, আদারওয়াইজ কিন্তু এলবো বেন্ড হওয়ার জায়গা নেই। অসঙ্গত নদী হচ্ছে, ধরো আগে তো এই নদীটাতে আমি দৈর্ঘ্য বরাবর চিত্র দেখি, তাতে এতখানি ভ্যালি এলাকা, তাই তো? এবার যখন আমি নদীকে খুঁজতে যাচ্ছি পাচ্ছি না, কারণ এতে এখান দিয়ে জলপ্রবাহ বেরিয়ে যাচ্ছে দিনে দিনে। হ্যাঁ, তাহলে এই যে এইটুকুটা পড়ে থাকছে এটা মিসফিট। অত বড় একটা উপত্যকার মধ্যে এইটুকু একখানা নদী, তাহলে এটা মিসফিট রিভার হলো বা অসঙ্গত নদী হলো। এবার যত এই নদীগ্রাসের বাঁক থেকে ধরো এই গ্যাপটা বাড়তে থাকবে, একে বলি আমরা নদীগ্রাসের গ্যাপ বা ফাঁক। এই ফাঁকটা যদি জল দ্বারা পরিপূর্ণ থাকে তাহলে জলসিক্ত ফাঁক, আর যদি সেই ফাঁকটা আরো বেড়ে গিয়ে শুকনো হয়ে যায় তাহলে সেটাকে শুষ্ক ফাঁক বলবো। এইবার এই যে এখানে উদাহরণটা দেওয়া রয়েছে, তিস্তা নদী এবং তিব্বতের সাংপো নদীতে নদীগ্রাস দেখা যায়। এই তিস্তা নদীর ছাড়াও আরো একটা কে আছে, ওই যে ভদ্রলোকের নাম বললাম অরুণ কোশি। এই অরুণ কোশি আবার সাংপো নদীর একটা উপনদী আছে, তাকে গ্রাস করে ফেলেছে। কেমন? সাংপোটাকে ব্রহ্মপুত্র অবশ্যই। আর ভাগীরথীর উপনদী
এইটা উপনদী অরুণ নদীতে, ভাগীরথী ও উপনদী অরুণ নদীতে, যেহেতু ভাগীরথীর সাথেই কোশি আছে সেই জন্য বলা আছে। এইখানে দেখবো আমরা যমুনার আসান নদী, একে দেখবো সোং বলে যমুনার একটা, এই ভাগীরথীর একটা উপনদী আছে, এই সোং নদীটা হয়তো আর কিছুদিন পরে আসানকে গ্রাস করে ফেলবে। তাহলে এইরকম একটা পর্যায় সৃষ্টি হয়েছে। তাহলে এই উদাহরণগুলো তোমার মনে রাখতে হবে। এখানে ওর নদীটা হচ্ছে কোশি, কোশির নদী, যেহেতু কোশি ভাগীরথীরই তো উপনদী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপর দিকে ভাগীরথীর সাথে অনেকের হবে, কারণ যতগুলো ওই পরপর প্যারালাল রিভার আছে কেমন, সেগুলো সব হবে ওরকম। আবার ধরো আরেকটা মনে করতে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, আরেকটা হচ্ছে যেটা তোমার যে বিষ্ণুপ্রয়াগ, কেমন ভাগীরথী আর বিষ্ণুগঙ্গা মিলিত হচ্ছে। এই ভাগীরথী আর বিষ্ণুগঙ্গা, বিষ্ণুগঙ্গা তো হচ্ছে তোমার ওর পরবর্তী নদী। এই বিষ্ণুগঙ্গা নদীও কিন্তু আবার ওই ওপর দিকে তোমার ভাগীরথীর আরেকটা উপনদীকে গ্রাস করতে চলেছে। তাহলে এই নদী গ্রাসের ঘটনা হিমালয়ের যে পার্বত্য অঞ্চল, বিশেষত করে মনে রাখবে গঙ্গার যে ক্যাচমেন্ট বেসিন মানে ধারণা অববাহিকা, তাতে কিন্তু মারাত্মকভাবে এই নদীগ্রাসের ঘটনা ঘটতে থাকে। এবার নদীগ্রাস কি শুধু পার্বত্য অঞ্চলে ঘটবে? শুধু এইভাবেই নদীগ্রাস ঘটে? আরো ভাবে নদীগ্রাস ঘটে। আমি যদিও এখানে দেওয়া নেই, কেমন আমি ছবি দেখাই, দেখো বিশেষত সমভূমি অঞ্চলে ধরো কোনো একটা, সেখানে সমভূমি অঞ্চলেও নিশ্চয়ই আমাদের জলবিভাজিকা আছে, আছে তো, বিভিন্ন রকম জলবিভাজিকাই কাজ করে। নদীগুলো কি করে? ল্যাটারাল ইরোশন করে, পার্শ্বক্ষয় করে, তাই? এবার যদি পার্শ্বক্ষয় করে ক্রমাগত, এও পার্শ্বক্ষয় করছে, এও পার্শ্বক্ষয় করছে, করতে করতে একসময় দেখা যায় একটা নদীর সাথে আরেকটা নদী মিলিত হয়ে গেছে। এটাকেও কিন্তু আমরা নদীগ্রাস বলবো, এটাকেও আমরা নদীগ্রাস বলবো। এই মানে প্রক্রিয়াটাকে বলি আমরা ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল সিলেকশন ডারউইনের থিওরিতে পড়েছিল না, এই ন্যাচারাল সিলেকশন, যার সক্ষমতা বেশি সে অধিকার করলো, আর একটা যে দুর্বল সে এক্সটিংক্ট হয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল, কেমন? হ্যাঁ, অস্তিত্বের জন্য সংগ্রাম, সর্বক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, কেমন? এটা এখন তোমরা সব থেকে বেশি বুঝতে পারছো, তোমরা কেন, আমরাও বুঝতে পারছি। সরকারি স্কুলগুলো কোনদিন উঠেই না যায় গো, তোমরা চাকরি পেতে পেতে দেখা গেল উঠেই গেল কয়েকটা স্কুল। আরো সমতলের ওটা আলাদা করে কোনো নদীর উদাহরণ আমার এই সময় মনে নেই। আর একটা যেটা আছে সেটা বলছি, মোটামুটি যেটা আছে যে গঙ্গার প্লাবন ভূমিতে ভালো দেখতে পাওয়া যায়। এটা কেমন? গঙ্গার প্লাবন ভূমি বলতে পশ্চিমবঙ্গ ভেবো না, কিন্তু মূলত বিহার ইউপি, কেমন সেই সমস্ত জায়গাগুলোতে আমরা এই ধরনের মানে ন্যাচারাল সিলেকশন প্রক্রিয়া যে নদীগ্রাস, সেইটা ভালো দেখতে পাবো, কেমন? আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে কি, আর এইটার উদাহরণ এটা দিলাম তো, এইরকম ভাবে নদীগ্রাসের উদাহরণ হচ্ছে লিখে রাখো, কাবেরী আর তার নদী, সরি কাবেরী নয়, সরি কৃষ্ণা নদী এইভাবে সাবিত্রী নদীকে গ্রাস করেছে। এটাও আছে, এই যে এই সাধারণ যে নদী গ্রাস, ওটা নয়, কেমন? কৃষ্ণা সাবিত্রী, হ্যাঁ অবশ্যই কৃষ্ণা নদী সাবিত্রী। এটা কি হলো? চলে আসছে, এটা দেখা যাক। হলো ন্যাচারাল সিলেকশন বুঝতে পারলে। আরো একটা জায়গায় যেখানে ধরো খুব লো স্লোপ, মানে প্রায় চ্যাটালো প্লাবন ভূমি, একদম সমতল ভূমি, সেখানে মিয়েন্ডার কেমন হবে? এরম এরম হবে, তাই তো, এরম। এবার ধরো কোনো উপনদী মিশছে, সেও এরম মিয়েন্ডারে মিশছে, এসে হতেই পারে, কেমন? তাহলে এই মিয়েন্ডার যখন ইন্টারসেক্ট করে, মিয়েন্ডার ইন্টারসেক্ট করবে মানে পরস্পরকে পরস্পর ছেদ করবে, কারণ এখান থেকে এও এগোবে, এও এগোবে। এইভাবে যদি মিয়েন্ডার ইন্টারসেক্ট করে, তখন দেখবো যে বড় নদীর মিয়েন্ডারটা ছোট যে উপনদীর মিয়েন্ডারটাকে গ্রাস করলো। তাহলে উপনদীর আর যে নিজস্ব যে প্রবাহ পথ আর কিছু থাকবে না, দেখা যাবে সোজা ওই মিয়েন্ডারটা গ্রাস করে ওকে নিয়ে প্রবাহিত হচ্ছে।
এর উদাহরণ আমাদের আছে কি, বেলান নদী। কেমন, বেলান নদী হচ্ছে গঙ্গারই একটা উপনদী। কেমন, গঙ্গার একটা উপনদী আছে টং, তার উপনদী বেলান। কেমন, এই যে মিয়েন্ডারের দ্বারা নদীগ্রাস। কেমন, পরস্পর ছেদি মিয়েন্ডারের দ্বারা নদীগ্রাসের উদাহরণ হচ্ছে বেলান নদী। এবার এইটা আবার মানে স্পেসিফিক্যালি এইচএস এর জন্য, 11-12 জন্য এই জায়গার উদাহরণ। ওই অবধি নদীগ্রাস মাধ্যমিক, এই যে এক্সট্রা নদীগ্রাস বললাম এটা উচ্চ মাধ্যমিক। কেমন, এই বেলান নদী সে তারই উপনদী সেউতি নদীকে এরকম ভাবে গ্রাস করেছে। সেউতি নদীর মিয়েন্ডারকে এইভাবে গ্রাস করছে। ইয়ার হ্যাঁ, আর হয়ে গেছে, হয়ে এসছে। নেই বলতে চাইছো, কিন্তু আমি জানি আছে। কে বলেছে দেয়নি, ওই তো রয়েছে। দেখো নেক্সট হচ্ছে ড্রেনেজ প্যাটার্ন। এটা মোটামুটি আমরা সবাই কম অল্প বেশি জানি, এটা নিয়ে সব জায়গা বলবো না, কয়েকটা জায়গা বলবো। যেমন ধরো একটা ড্রেনেজ প্যাটার্ন কিসের উপর ডিপেন্ড করবে, গ্র্যাভিটি, অভিকর্ষ। কেমন, দ্বিতীয়ত হচ্ছে ভূমির ঢাল, শিলার বৈশিষ্ট্যের মধ্যে সে গঠন আছে, প্রকৃতি আছে, হার্ডনেস আছে, প্রবেশতা আছে, সচ্ছিদ্রতা আছে, সবাই আছে। তার ভিত্তিতে আমি প্রথমেই কাকে ড্রেনেজ প্যাটার্ন বলে দিয়েছি, নদী এবং তার উপনদী এবং শাখা নদীগুলি মিলিতভাবে যে ডিজাইন তৈরি করে। কেমন, যে প্যাটার্ন বা ডিজাইন বা যে নকশা তৈরি করে তাকে আমরা জলনির্গমন প্রণালী বা ড্রেনেজ প্যাটার্ন বলছি। কেমন, এবার দেখা যাক ড্রেনেজ প্যাটার্ন গুলো কি কি। এইখানে দেওয়া রয়েছে, আমি এইটা নিয়ে আসছি না, একদম চলে যাব যে ও যেই প্রশ্নটা করেছে সেখান থেকে। কেমন, আজ আমি বৃক্ষরূপী পড়ালাম না, কেমন, বৃক্ষরূপী পরে পড়াচ্ছি। জাফরিরূপী এতক্ষণ ধরে আমরা যে দুটো প্যাটার্ন পড়লাম, এখনো তো আর ভাঁজযুক্ত গঠন, এই দুটো গঠনে আমরা জাফরিরূপী জলনির্গমন প্রণালী সব থেকে বেশি, মানে মেনলি এই দুটো গঠনেই দেখতে পাই। তাহলে এখান থেকে বলতে পারি যে জাফরিরূপী গঠন প্রণালী সম্পূর্ণভাবে গঠন দ্বারা নিয়ন্ত্রিত। কেমন, সম্পূর্ণভাবে গঠন দ্বারা নিয়ন্ত্রিত। এবার জাফরিরূপীতে কি হয়, মূলত কি না, পরবর্তী নদী, বিপরা নদী, গৌণ অনুগামী নদী, এরা সব পরস্পরের সাথে আড়াআড়ি বা সমকোণে মেলে, কেমন, এটা হচ্ছে জাফরির মেন, মানে ছকের মতো দেখতে হয়। যেমন এর একটা মারাত্মক বৈশিষ্ট্য আছে, ধরো রাইট অ্যাঙ্গেল জাংশন কেন বলেছে, কারণ সবকটাই 90 ডিগ্রিতে। এই নদীগুলোর একটা সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই নদীগুলোতে ওয়াটার ফিল্টারিং খুব ভালো হয়। কেন, প্রত্যেকটা স্তরে স্তরে রিজ থেকে নেমে আসে, শৈলশিরা থেকে ঢালে ঢালে ধাপে ধাপে নেমে আসছে বলে এদের মধ্যে দেখবে যে ওয়াটার কোয়ালিটি বা ওয়াটার ফিল্ট্রেশনটা খুব ভালো হয়, এবং রিস্ক অফ ফ্লাডিংও বেশি। নেক্সট যেটা দেখবো রেক্টাঙ্গুলার, ওই প্রশ্ন প্রথম, এটা সবার প্রশ্ন থাকে, দুটোই তো আবার সমকোণে মিলিত হচ্ছে, বুঝবো কি করে যে এটা জাফরিরূপী আর জলনির্গমন প্রণালী আর আয়তকার জলনির্গমন প্রণালী। একটা আপনি ম্যাডাম বলে দিতে পারেন যে রেক্টাঙ্গেলটা আমরা ফল্ট মানে ফাটল বা চ্যুতিযুক্ত অঞ্চলে, তবে ফাটল যুক্ত অঞ্চলে জাফরিও কেউ পাই, ফাটল আর চ্যুতি আলাদা নয় কিন্তু। তাই আজকে একটা প্রশ্ন আছে, প্রথম প্রশ্নটাই আছে, গুলিয়ে দেওয়ার মতো একটা প্রশ্ন আছে, সবার মনে হয় বাবা আয়তকার তো ফাটল যুক্ত, কিন্তু জাফরির সাথে ম্যাডাম ফাটলটা দিয়ে রেখেছে কেন, পরস্পর ছেদি উল্লম্ব ফাটল। ভাঁজ যখন হয় তখন কি উল্লম্ব ফাটল, হরিজন্টাল ফাটল হয় না? পড়েছো তো, ফল্ট যারা পড়েছো তারা নিশ্চয়ই পড়েছো, তাই না? তাহলে সেখানে ফল্ট হিমালয় অঞ্চলে আমরা ফল্ট দুটোই দেখতে পাই, অতিরিক্ত চাপের ফলে সেই ফল্ট তৈরি হয়, রিভার্স ফল্ট। তো সেই জায়গায় জাফরিরূপী জলনির্গমন প্রণালী দেখতে পাবো না? অবশ্যই পাবো। কেমন, সুতরাং এই জায়গাটা কিন্তু আলাদা। কিরকম আলাদা? 1 নম্বর, জাফরিরূপী জলনির্গমন প্রণালী যাই হয়ে যাক সে কিন্তু মূলত
নতি ফলো করে প্রবাহিত হয় নদীগুলো, নতি এবং ঢাল। আর এই রেক্ট্যাঙ্গুলার বা আয়তকার দেখো না 90 ডিগ্রিতেই মিলছে, প্রত্যেকটার সাথে 90 ডিগ্রিতে মিলছে, কেমন? কিন্তু এরা ফল্ট লাইন বা উল্লম্ব বা হরাইজন্টাল যে ফাটলগুলো আছে সেই অনুযায়ী প্রবাহিত হয়। আয়তকার জলনির্গমন প্রণালীতে পরবর্তী নদীগুলি বা তার পরের যে নদীগুলো সেগুলো রাইট অ্যাঙ্গেলে মিলিত হচ্ছে, কিন্তু সেগুলো চ্যুতি রেখা বরাবর মিলিত হয় অথবা উল্লম্ব ফাটল বা হরাইজন্টাল ফাটল বরাবর মিলিত হয়। আরো একটা পার্থক্য আছে। কি পার্থক্য? সেই পার্থক্য হচ্ছে যে এক্ষেত্রে আয়তকারের ক্ষেত্রে এই নদীগুলো অত কাছাকাছি থাকে না, একটু দূরে দূরে থাকে, কারণ চ্যুতি অনুযায়ী প্রবাহিত হবে যেখানে ফাটল আছে। ফলে এরা কিন্তু কি না ডিস্ট্যান্টলি স্পেসড, মানে একটু দূরে দূরে থাকে নদীগুলো। আর জাফরি রূপীতে দেখবে নদীগুলো সব ক্লোজলি স্পেসড, কাছাকাছি থাকে। আরো একটা ব্যাপার যেটা আমাদের আঁকার মাধ্যমে বোঝা যায় না, সেটা হচ্ছে আয়তকার জায়গায় নদীগুলো বেশিরভাগ ক্ষেত্রে সরল রৈখিক হয়। জাফরি জলনির্গমন প্রণালীর মধ্যে কিন্তু নট নেসেসারি যে নদীগুলো সরলরৈখিক হবে, ও এঁকে বেঁকে এসে এসে মেলার সময় 90 ডিগ্রিতে মিলে গেল, কেমন? এঁকে বেঁকে এসে মেলার সময় এসে 90 ডিগ্রিতে মিলল। তাহলে এই তিনটে হচ্ছে মেন পার্থক্য। হলো ক্লিয়ার? বেশিরভাগ ক্ষেত্রে সরলরৈখিক, আর জাফরি রূপীর ক্ষেত্রে এরকম কোনো গল্পই নেই, সরলরৈখিক নাও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে সরলরৈখিক নয়। এবার পিনেট আমি আগে বলে দিয়েছি, বৃক্ষরূপী জলনির্গমন প্রণালী যে কোনো স্ট্রাকচারে দেখতে পাওয়া যায়। অনেক ধরনের স্ট্রাকচার আমরা হিমালয়েতেও বৃক্ষরূপী দেখতে পাই, আবার ছোটনাগপুর মালভূমিতেও বৃক্ষরূপী দেখতে পাই, মালভূমি অঞ্চলে বেশি দেখতে পাই। তাহলে এটা কি দিয়ে, কি দ্বারা নিয়ন্ত্রিত? গঠন দ্বারা? শিলা, হ্যাঁ একদম। যেখানে আমরা সমসত্ব শিলা দেখবো, সে যা ইচ্ছা গঠন হোক, যা ইচ্ছা গঠন হোক, যেখানে আমরা সমসত্ব শিলা দেখবো সেইখানে কিন্তু আমরা বৃক্ষরূপী জলনির্গমন প্রণালী দেখবো। তাহলে বৃক্ষরূপী জলনির্গমন প্রণালী কিন্তু তোমার গঠন দ্বারা খুব একটা নিয়ন্ত্রিত হয় না। বৃক্ষরূপী মোটামুটি আমরা সবাই জানি প্রত্যেকটা অ্যাকিউট অ্যাঙ্গেলে এসে মিশছে, তাই তো? অ্যাকিউট অ্যাঙ্গেলে। এবার এটারই দুটো ভাগ আছে, একটা হচ্ছে উপসমান্তরাল, একটা হচ্ছে পিনেট, মানে প্রায় সমান্তরাল। কেমন? সেইভাবে মিলল। আর পিনেটটা কি? এটারই পরবর্তী স্টেজ, মানে পিনেট শব্দটা হচ্ছে পাখির পালকের মতো, কিরকম? আরো ট্রান্সফরমেশন। তাই জন্য যদি আমাকে প্রশ্ন এসছে প্রশ্ন যে বৃক্ষরূপী জলনির্গমন প্রণালীর পরিবর্তিত রূপ কি, তাহলে উপসমান্তরাল না। আর পিনেট হচ্ছে একটা বিশেষ ধরনের বৃক্ষরূপী জলনির্গমন প্রণালী, এটার পার্টিকুলার স্পেসিফিক একটা ফর্ম আছে। তুমি অনেক জায়গায় দেখবে ইয়ে করেছো টোপোশিটে, এরকম এরকম পাওনি? এরকম পাওনি? পেয়েছো তো? একে কি পিনেট হিসেবে করেছিলে? কখনো করনি, ডেনডিটিক প্যাটার্ন বলে লিখে গোল করে রেখে দিয়েছিলে। কিন্তু এগুলো দেখো উপসমান্তরাল, এগুলো কিন্তু উপসমান্তরাল, পুরো সমান্তরাল নয়। আর পিনেট কি? পিনেট হচ্ছে এই আসবে, এসে এরকম বেঁকে অ্যাকিউট অ্যাঙ্গেল বসছে। অ্যাকিউট, সবগুলো অ্যাকিউট অ্যাঙ্গেল মিশছে যখন, সবাই অ্যাকিউট অ্যাঙ্গেল। যদি সমান্তরাল হতো তাহলে হতো না, যখনই মিশছে তখনই তো অ্যাকিউট অ্যাঙ্গেল। যদি সমান্তরাল হতো মিশতো? মিশতো? বৃক্ষরূপী অতি সূক্ষ্মকোণে, এগুলো সূক্ষ্মকোণ বলতে হবে, এগুলোকে অতি সূক্ষ্মকোণ বলতে হবে না। হ্যাঁ ঠিকই বলেছো, আমি বোধহয় ইংলিশটা ভাবছি, সেই জন্য মুশকিল হচ্ছে, এটা সমস্যা হয়ে যায় আমার ক্ষেত্রে। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে সূক্ষ্মকোণ, তাই তো? তাহলে হ্যাঁ, এটা হচ্ছে সূক্ষ্মকোণ হবে, ওগুলো হচ্ছে অতি সূক্ষ্মকোণ। ঠিক আছে, ও ধরিয়ে দিয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ।
যাক, কারণ আমি অনেক কষ্টে মনে করলাম যে সূক্ষ্মগণের অ্যাকিউট অ্যাঙ্গেলের ইংলিশটা কি, এই বাংলাটা কি সূক্ষ্ম না অতি সূক্ষ্ম, আর ওটা হচ্ছে বোধহয় অবটিউসটা স্থূলকোণ, তাই তো? হ্যাঁ, স্থূলকোণ, ঠিক আছে। দেখো নেক্সট তাহলে চলে যাবো পিনেটের পর। পিনেট কোথায় দেখতে পাই? গোদাবরী নদী, ইন্দ্রাবতী, মঞ্জিরা, এরা কেমন? ইন্দ্রাবতী, মঞ্জিরা। প্যারালাল ড্রেনেজ প্যাটার্ন। প্যারালাল ড্রেনেজ বলতে সেখানে নদীগুলো পরস্পরের সাথে মিলিত হইতে হবে না, প্যারালাল, কেমন? কিন্তু কি না, নদীগুলো পরপর এমন ভাবে সজ্জিত থাকবে আমার দেখে মনে হতে পারে যে সেগুলো সমান্তরালে প্রবাহিত হচ্ছে। কোথায়? যেখানে সমান প্রায় ঢাল হবে এবং ঢালটা একই দিকে, ঢালের পরিমাণ প্রায় 5 ডিগ্রির বেশি। আমাদের ভারতবর্ষে কোথায় আছে বলতে পারো? নর্মদা, তাপি, হেই সমান্তরাল। আবার ওখান থেকে সবরমতী, মাহি, দেখো গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, অলমোস্ট। তাহলে এটা পুরো সমান্তরাল বলতে পারবে না। এই পশ্চিম বাহিনী নদীগুলো সব সমান্তরাল, পশ্চিম বাহিনী নদীগুলো সব সমান্তরাল। যখন পড়বে যে জায়গাটা বাবা ভারতবর্ষের সাথে রিলেট করে বোধ না, মাহি একটু ঘুরে গেছে তো। মূলত নর্মদা, তাপিকেই ধরা হয়। ছবিটা নিয়ে আমি আর বেশি করলাম না। রেডিয়াল, এটা মোটামুটি সবার জানা আছে, যে কোনো একটা আগ্নেয়গিরির ওপর থেকে বা শঙ্কু পর্বতের ওপর থেকে বা কোনো গম্বুজ পর্বতের ওপর থেকে রেডিয়াল মানেই যখন একটা নির্দিষ্ট কেন্দ্র থেকে চারদিকে যাচ্ছে, এটাকে আমরা সেন্ট্রিফিউগালও বলতে পারি, তাই তো? কেন্দ্র বিমুখ। কোনটা? আমি তো জাস্ট, হ্যাঁ ওটা অ্যানিউলার অঙ্গুরিকার। রেডিয়াল মানে রেডিয়েটিং, বেরিয়ে যাওয়া, বহির্মুখী, কেমন? এটাকে আমরা সেন্ট্রিফিউগালও বলে থাকি, কেমন? দেখাবো দাঁড়াও, আগেটা দেখো তাহলেই বুঝতে পারবে। এই দেখো কেমন দেখতে পেয়েছো? এই দেখো অ্যানিউলার দেখেছো, রেডিয়াল দেখেছো, এবার দেখো অ্যানিউলার, দেখো এরকম করে ঘুরছে, মানে আংটির মতো এরকম করে। হ্যাঁ, এত প্যাটার্ন একটু গুলিয়ে যায়, কিন্তু কিছু তো করার নেই বাবা, করতে তো হবেই। সেন্ট্রিপিটাল, কেমন? সেন্ট্রিপিটাল মানে কি? কেন্দ্রমুখী, কেন্দ্রমুখী। এবার তোমাকে বললো, তুমি বললে যে আমার তো নেই ড্রেনেজ প্যাটার্ন, ক্ষয়চক্র আছে তো, পড়ছো না? এবার আমি প্রশ্ন করলাম প্লায়া, ক্ষয়চক্র নেই? আছে তো সিলেবাসে। প্রশ্ন করলাম প্লায়া হ্রদে কি ধরনের নদী নির্গম প্রণালী দেখতে পাওয়া যায়? তুমি বলতে পারবে? কেন্দ্রমুখী বলতে পারবে? আমার সিলেবাসে নেই, কোথাও বলতে পারবে না, কেমন? তাহলে দেখো কেন্দ্রমুখী বলতে সেটা একটা হ্রদ হতে পারে, সেটা একটা বেসিন হতে পারে, সেটা একটা ক্যালডেরা হতে পারে, একটা প্লায়া হতে পারে। চারদিক থেকে এসে যখন জল সেই জায়গাটায় মিলছে। তোমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, ভূগাঠনিক অববাহিকা, দেখো বেসিনের, হ্যাঁ দেখো আছে নিশ্চয়ই, ক্যালডেরা আছে, ভূগাঠনিক অববাহিকা, বেসিনও একটা আছে। বেসিনে ভাঁজযুক্ত অঞ্চলে যেটা বেসিন, সেই বেসিনে কিন্তু গঠিত হবে, কেমন? আর কতক্ষণ? আর ধরো 5-7 মিনিট বলে দেবো। তার মধ্যে মধ্যে অনেকগুলো বলে দিয়েছি, চিন্তা করিস না, বলে দেবো, কেমন? তাহলে এইটা হচ্ছে কি না তোমার সেন্ট্রিপিটাল। এবার সেটা দেখো কাঠমান্ডু ভ্যালিতে আছে, রায়গড় ডোম। এবার তোমাদের বলছে ম্যাডাম রায়গড় ডোম বলে দিলেন, যে ডোমের রেডিয়ালের একটা एग्जांपल বলুন। রেডিয়াল যে কোনো জায়গায় শঙ্কু আকৃতির যে কোনো ইয়েতে দেখতে পাবে, সব ঢুকে। এটা তো সেন্ট্রিপিটাল, এটা কি করে ঢুকবে না? হ্যাঁ, যে কোনো ছোটনাগপুর প্লেটের বিভিন্ন আছে, তুমি টোপোশিট করেছো তো, কতবার করেছো, কেমন? আর এইখানে এটা মনে রাখবে, রায়গড় ডোম। ডোম বললাম কেন? ডোমে তো বাবা সেন্টিপিটাল হবে কি করে, গম্বুজ আকৃতির, কারণ এই ডোমের মাথাটা ভেঙে বসে গেছে, কেমন? যদি ডোমের, হ্যাঁ যদি ডোমের মাথা ভেঙে বসে যায়, হ্যাঁ এই প্ল্যাগডম হলে প্ল্যাগডম উঁচু হবে, যেখানে মাথা বসে যাবে ভেঙে, সেইখানে এটা দেখা যাবে। জিনিসটা তো ব্যাপারটা, মাঝখানটা গর্ত, চারদিক উঁচু। হ্যাঁ হ্যাঁ
সেই প্ল্যাটফর্মটা উঁচু হওয়ার পর তো ভাঙতে হবে তো, হ্যাঁ, তারপর দেখতে পাবে। আচ্ছা ম্যাম, ড্রেনেজ প্যাটার্ন দিচ্ছে, যে বললো যে এটা কি ধরনের, ওইখানে চিহ্নটা দিয়ে দেবে? অবশ্যই তীর চিহ্ন না দিলে নদী কি করে বুঝবে? নদী তীর চিহ্ন ছাড়া তো, ওগুলো লাইন সেগমেন্ট, ওগুলো কি নদী হলো? তাহলে তীর ছাড়া নদী হয় কেমন? তাহলে অ্যাঙ্গুলারটা আলাদা করে দরকার নেই, কারণ অ্যাঙ্গুলারটা মানে এই একই, তোমার যদি স্ট্রেট লাইন না হয়ে এসে যদি রাইট অ্যাঙ্গেলে আসে বা অ্যাকিউট অ্যাঙ্গেলে আসে, তখন তাকে আমরা অ্যাঙ্গুলার বলছি। বারবেড ড্রেনেজ প্যাটার্ন অলরেডি পড়ে ফেললে, যেটা মিসফিট রিভার পড়লে, অসঙ্গত নদী পড়লে, কেমন কেমন? এই দেখো, ট্রিবিউটারি অফ কোসি রিভার, অরুণ এক্সিবিট ক্লাসিক বারবেড প্যাটার্ন, কেমন? এই যে দেখতে পাচ্ছি, কোথায় হলো? রিভার ক্যাপচারের ফলে হলো অ্যানিউলার, যেটা তোমরা একটুখানি আগে বলছিলে। নামছে, নামার পর কি হচ্ছে? ডোমের মধ্যে যদি পর্যায়ক্রমিক ভাবে কঠিন কোমল শিলা থাকে, কি করবে? কোমল শিলা, কঠিন শিলাটাকে পেরিয়ে কোমল শিলার মধ্যে ঘুরে ঘুরে প্রবাহিত হবে। তাহলে কি হবে? নদীটা নেমেছে, নেমে বেঁকে ঘুরে গেছে, তাহলে তাকে আমরা কি বলবো? অ্যানিউলার। কেমন? যে কোনো ডোম লাইক স্ট্রাকচারে দেখতে পাওয়া যায়। এই যে দেখো, রেডিয়ালের সাথে অ্যানিউলারের পার্থক্য করে ছবিটা বুঝতে পারলাম। কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, এখানে উদাহরণগুলো একটু মুখস্থ করবে। যত ধরনের ডোম আছে, বিশেষত এই যে দেখো রেড ভ্যালি, সাউথ, দেখো ওটা মার্কিন যুক্তরাষ্ট্রের ডোমগুলোতে বেশি দেখতে পাওয়া যায় অ্যানিউলার। ইন্ডিয়ার এই মুহূর্তে ডোমাল স্ট্রাকচার আমার মনে পড়ছে না কোনটাকে বলতে পারি। কেমন? এই মুহূর্তে ডোমাল স্ট্রাকচারে অ্যানিউলার আছে। ছোটনাগপুর অঞ্চলে কিছু অ্যানিউলার দেখতে পাওয়া যায়, একদম যে পাওয়া যায় না তা নয়। আর একটা কি আছে? হেরিং বোন। হেরিং বোন কি? যেখানে ধরো কঠিন এবং কোমল শিলাস্তর অল্টারনেটিভ আছে এবং তোমার ঢালটা মোটামুটি 30 থেকে 60 ডিগ্রি, সেখানে এই যে অতি সূক্ষ্ম কোণ তুমি বলছিলে, সেইখানে মেন রিভারের সাথে এই রিভারটা দেখো এই মাছের কাটার মতো অতি সূক্ষ্ম কোণে মিলছে। এইটা উদাহরণ লিখে রাখতে পারো, ভি শেপের মতো। হ্যাঁ, সুন্দরবন অঞ্চল তো ব্রেডেড রিভার, বিনুনিরূপী। এইটা দেখতে পাওয়া যায় পার্বত্য অঞ্চলে, ঝিলাম নদী উপত্যকায় দেখতে পাওয়া যায়, কাশ্মীরের ঝিলাম নদী। এটা লিখে রাখো, নেই কিন্তু, দাঁড়িয়েই আছি। আর একটা কি? ডি রেঞ্জ বা ক্যাওটিক বা কন্টর্টেড, মানে কি? যার সাথে কোনো কিছুর মিলই নেই। ধরো নদী প্রবাহিত হচ্ছে, এমন ভাবে ধস নেমেছে বা এমন ফল্টিং হয়েছে বা এমন ভাঁজের গঠন হয়েছে যে নদী তার শাখা থেকে বা তোমার ইয়ে থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, একেবারে উপনদী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে, সেখানে নদীর প্রবাহ ধরো স্তব্ধ হয়ে গিয়ে জল জমে গিয়ে রয়েছে। তাহলে এরকম যার সাথে কোনোভাবেই কোনো সামঞ্জস্য পাবো না, নয় ল্যান্ডস্লাইডের ফলে, নয় ভূমিকম্প, নয় অগ্নুৎপাত, অথবা ভাঁজ ফল্টিং হয়েছে, এর ফলে যখন আমি কোনো সামঞ্জস্যই খুঁজে পাবো না, তখন তাকে আমরা কি বলছি? ডি রেঞ্জ বা কন্টর্টেড ড্রেনেজ। কেমন? এই যে কারোর সাথে কারণ কোথায় জলপ্রবাহ আটকে গেছে। আরেকটা যেটা হচ্ছে, যেটা তোমাদের আমি বলছিলাম, যে ব্রেডেড রিভারটা বলে দিলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই ব্রেডেড রিভারের মধ্যে আবার দুটো ভাগ আছে। কি? যদি দেখো এমন একটা চড়া পড়েছে যাতে সে গাছপালা জন্মে মানুষজন বসবাস করছে, দুটো শাখা একদম আলাদা হয়ে গেছে, দেন ইট ইজ কল্ড অ্যানাস্টোমাইজিং। কেমন? তখন তাকে আমরা কি বলি? অ্যানাস্টোমাইজিং। বাংলাটা ভাই আমি বলতে পারিব না, এটার বাংলা বই জানি, বাংলা বই তো অ্যানাস্টোমাইজিং লেখা আছে, এইখানে আমি অপারক। কেমন? আর একটা হচ্ছে অ্যানাব্রাঞ্চিং। অ্যানাব্রাঞ্চিংটা কি? এ ভাগ হয়ে গেছিল, এখানে দুটো শাখা না, এখানে মূল নদী, কেমন? ধরো মূল নদী থেকে এই ব্রাঞ্চ বেরিয়ে গেছিল, মানে ব্রেকআপ হয়ে গেছে ধরে নাও। কেমন? কেমন? এখান দিয়ে চর, এবার কোনোভাবে চর ক্ষয় করে সে আবার ঘুরে গিয়ে একটু উল্টো দিকে গিয়ে মিলেছে মূল নদীতে, মানে উল্টো স্রোতে গিয়ে মিলেছে, মানে কেন শর্ট রাস্তা সে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, ঘুরি না, মানে ব্রেকআপের পর আবার প্যাচআপ হয়ে গেছে আর কি। কেমন? তাহলে এইভাবে দেখো, যখন ঢুকে যাচ্ছে তখন এই ধরনের নদী যে নকশাটা গঠন হচ্ছে, মূল স্রোতে গিয়ে আবার মিলে যাচ্ছে, তখন তাকে আমরা কি বলছি? অ্যানাব্রাঞ্চিং। তাহলে দুটো আছে, অ্যানাস্টোমাইজিং
আর অ্যানা ব্রাঞ্চিং। ঠিক আছে, এতক্ষণ ধরে এত সিরিয়াস ভাবে পড়াচ্ছি, এটা মজা না করলে ভালো লাগবে নাকি, বিরক্ত লাগবে তখন। ঠিক আছে, এই পর্যন্ত ছিল। কোশ্চেনটা মিলিয়ে দিচ্ছে তোমাদের দ্বারা।